জন্য দ্বিতীয় টপিক হিসেবে বৈদিক সভ্যতা রেখেছি। যেহেতু তোমাদের হাতে সময় বেশ কম, তাই জন্যে এই যে বৈদিক সভ্যতা আমরা আলোচনা করব সেটা একদম মানে ফাইনালি পুরোটাই আলোচনা করব, এবং তার সাথে কিন্তু প্রশ্ন উত্তর নিয়েও এগোবো। আর আমি প্রশ্ন উত্তরটা শেষে রেখেছি টপিকের, যাতে তোমরা পুরোটা শোনার পরে তারপরে প্রশ্ন উত্তরে পার্টিসিপেট করতে পারো, এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার থেকেও বেশ কিছু ডিসকাস করব। একদম চিন্তা করার কারণ নেই। তাই আশা করি সবটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিই এবং আমরা শুরু করে নিই যে আমাদের, এক মিনিট, চলো স্ক্রিন শেয়ার করব। হুম, সো চলো, আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ। হুম, ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে, হ্যাঁ। তো আমি যাচ্ছি তাহলে টপিকে এবারে। এই তো স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা একদম। এই প্রথম একদম শুরুতে আগের দিনের টপিকের কিছু জিনিস দেখতে পাচ্ছ, অর্থাৎ কিনা যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পড়েছিলাম, যে উত্তরতম কেন্দ্র কি ছিল? উত্তরতম কেন্দ্র ছিল মান্ডা, জম্মু কাশ্মীরের। দক্ষিণতম ছিল দৈমাবাদ, ঠিক আছে, যেটা কিনা বর্তমান মহারাষ্ট্রের দিকে পড়ছে। এবং উত্তরপ্রদেশের আলমগীরপুর পূর্বতম। পশ্চিমতম হচ্ছে সুতকাগান্দর, মানে যেটা বর্তমান পাকিস্তানে চলে গেছে। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা আগের দিনে ক্লাস শেষ করেছিলাম। তো চিন্তা করার কারণ নেই, সিন্ধু সভ্যতা সম্পর্কে কিন্তু আমরা কিছু প্রশ্ন আজকে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করব, দেখবো কতটা পড়েছো বা কারা ক্লাসটা দেখেছো আগের দিনে। আহ আগে বৈদিক সভ্যতাটা আলোচনা করে নি, কারণ মাঝখানে কি হবে যদি ইন্টারাপশন হয়, মানে বারবার তোমরা মিউট আনমিউট করো, পরে তোমাদেরই ক্লাসটা যখন রেকর্ডেড শুনবে একটা অসুবিধা হবে। সেই কারণে আগে আমরা বৈদিক সভ্যতা শুরু করে দিই এবং তারপরে শেষে প্রশ্ন উত্তরের মধ্যে যাই। কেমন? চলো। মানে মানে বলছি সামনের দিন সিন্ধু সভ্যতার সাংস্কৃতিকটা হয়েছিল না ধর্ম। কোনটা হয়নি বুঝতে পারলাম না। সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন, মানুষের ধর্মীয় জীবন আর সাংস্কৃতিক। এরকম তো কিছু হয়নি বলে মনে পড়ছে না, আমি তো পুরোটাই বলেছি। তুমি রেকর্ডিংটা দেখো। ধর্মের কথা, পশুপতি শিবের কথা বলা হয়েছে, আর্থ গড নিয়ে বললাম, প্রশ্নও করিয়েছি তার। আচ্ছা, আশা করি সবাই জয়েন ঠিক আছে, করে ফেলেছে। দেখবো তো। হুম, ঠিক আছে, একটু শুনে নাও মন দিয়ে, তারপরে যার যা ডাউট আছে লাস্টে আবার শুনবো, কোনো অসুবিধা নেই। সবার ডাউট না নিয়ে ক্লাস শেষ করব না, অবশ্যই সবার ডাউট নেব। তো চলো আমরা যাই। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের আজকের নোটসে। তো কি দেখতে পাচ্ছি? বৈদিক যুগ। দেখো সবার আগে বৈদিক যুগ মানে আমাদের কি ধারণা রয়েছে, বেদ সম্পর্কে ধারণা রয়েছে ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি, এবং তোমরা প্রত্যেকে ইতিহাস বিষয়টাকে খুব ভালো করে জানো, তাই জন্য সবাই জানো যে বেদ মানে হচ্ছে চারটে বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। রাইট? এবং এই বেদ এসেছে বিদ ধাতু থেকে, যার মানে কি জ্ঞান। এবং এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে যে বেদ শব্দের অর্থ কি। বেদ মানে হচ্ছে জ্ঞান বা নলেজ, জ্ঞান বা নলেজ থেকেই আসছে। এবং প্রাচীন যুগের অন্যতম লিটারারি সোর্স যদি আমরা ধরি, অর্থাৎ সাহিত্যিক উপাদান, তাহলে কিন্তু বেদ। বেদের আগে যে সাহিত্যিক উপাদান আমরা পেয়েছি, অর্থাৎ কিনা উম, মানে সিন্ধু সভ্যতার যুগে, সেই সাহিত্যিক উপাদান কিন্তু আমাদের ততটা কাজে লাগেনি। কারণ সিন্ধু সভ্যতার যুগে যে সাহিত্যিক উপাদান ছিল ততটা কি সাহিত্যিক উপাদান কোনো কাজেই লাগেনি, কারণ আজ অব্দি আমরা তার পাঠোদ্ধারটাই তো করতে পারিনি। কি করে কাজে লাগবে? রাইট?
তো সেই কারণে আমাদের কাজে লাগেনি, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে যেটা বলবো যে এখানে যেটা দেখা গেছে যে হুম, মানে আদি ইতিহাসের উপাদানের একদম প্রথম যে মানে মেজর পয়েন্টটা, সেটা শুরু হয় বৈদিক সাহিত্য দিয়ে। বেদকে শ্রুতি বলা হয়। কারণ কি? কারণ এটা শুনে শুনে মনে রাখা হতো। একটা সময় বেদ ছিল শ্রুতি, এবং সেখান থেকে বংশ পরম্পরায় পাস হতে হতে এটা লেখা শুরু হলো। হ্যাঁ, শ্রুতি এবং স্মৃতি দুটো ভাগ রয়েছে বলা হয়। এবং অনেক সময় আবার এটাও বলা হয় যে শ্রুতি পাঠটা এটা দেবতার থেকে শোনা বাক্য, সেটা হচ্ছে শ্রুতি। ঠিক আছে? এবং বংশ পরম্পরায় প্রবাহিত হয়েছে। এটি অপৌরুষেয়, অর্থাৎ মানুষের দ্বারা রচিত নয়। মানে এই যে বললাম যে শ্রুতিটা, অনেকে বলে যে শ্রুতি আর স্মৃতির মধ্যে পার্থক্য কি? মানে রাইট, আমি তো নিজের স্মৃতি থেকে যা কিছু লিখতে পারি। ধরো আমার একটা মেমোরি, একটা জায়গায় বেড়াতে গেছি, আমি সেটা নিয়ে কিছু লিখলাম। তো এই যে শ্রুতিটা, এটা বলা হয় ডাইরেক্ট দেবতার থেকে শুনে জেনারেশন টু জেনারেশন পাস হয়েছে, তারপরে সেটা লেখা রয়েছে। সেই জন্য এটাকে কিন্তু বলা হয় যে এই যে মানুষ এটা লিখেছে, এটা কিন্তু কোথা থেকে আসছে? এটা হচ্ছে ভগবানের ওয়ার্ড। হ্যাঁ, গডের থেকে আসছে, ভগবানের থেকে, মানুষ দ্বারা রচিত নয়। আমি এখানে ইংরেজিতে লিখছি টাইপিং গুলো, তার কারণ কিন্তু আমার আহ, মানে কি বলে, বাংলা ফন্টে এই মুহূর্তে লিখতে পাচ্ছি না বলে ইংলিশে লিখছি। তো সেই কারণে বাকি সবটাই বাংলায় বলে দিচ্ছি, বাংলায় লেখা রয়েছে। আমার মনে হয় এইটুকু ইংরেজির জন্য তোমাদের প্রবলেম হবে না, ওই একটা দুটো ওয়ার্ডের জন্য। বেদের প্রকারভেদ, তো চারটে ভাগ তো আমরা জানি, কিন্তু আমরা তো ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে যখন প্রশ্নগুলো পাবো হাতে, তখন তো চারটে কি কি কটা বেদ ছিল আমাদের প্রশ্ন আসবে না, তার ভেতর থেকে কি আসবে। তো সেইগুলো হচ্ছে আমরা যা জেনেছি, যা জানি এতদিনের পড়াশোনায়, সেটা একবার রিভাইজ করব। ঋগ্বেদ হচ্ছে চারটে বেদের মধ্যে সব থেকে প্রাচীনতম, কিন্তু প্রত্যেকটা বেদকে না আবার বলতে পারো অনেকটা বইয়ের মতন, চ্যাপ্টারের মতন ডিভাইডেড। সেরকম ঋগ্বেদ 10টা মণ্ডলে বিভক্ত। ওই যে বললাম বইয়ের মতন, এই জন্য বুক লেখা আছে দেখো। এবং বলা হচ্ছে হিম বা সুক্ত। হিম কাকে বলে? যেরকম ধরো ভগবানের উদ্দেশ্যে কোনো মানে এক একটা গান বা এক একটা মানে এরকম প্যারাগ্রাফ বা কবিতার মতন, সেটাকে হিম বলা হয়। তো সুক্ত এরকম 1028টা, 1028টি এখানে সুক্ত পাই, এবং 10টা মণ্ডলে বিভক্ত, মানে 10টা বইয়ের আকারে। হ্যাঁ, এবং এর মধ্যে আবার কিছু বর্তমানে একদম রয়েছে, আবার কিছু নেই। যাই হোক, আমি মেন যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসে, তো 1028 ভার্সেস আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এবং এর মধ্যে কয়েকটা মণ্ডল আছে, সেই মণ্ডলগুলো স্পেসিফিক্যালি কিছু বিষয় নিয়ে লেখা রয়েছে। যেমন তৃতীয় মণ্ডলের কথা দেখো, এখানে অ্যাড করেছি। বিশ্বামিত্র রচিত বিখ্যাত গায়ত্রী মন্ত্র এখানে আছে। সূর্যদেব এর কন্যা সাবিত্রীকে এখানে উৎসর্গীকৃত গায়ত্রী মন্ত্র, যে ওং ভূর্ভুবস্বাহা জানো গায়ত্রী মন্ত্র, তাহলে আমরা কোন মণ্ডল থেকে পাই? তৃতীয় মণ্ডল থেকে। এবং এই যে আদি ঋগ্বেদ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো বিভিন্ন মনি ঋষিদের রচিত, তারা লিখেছিল। ঠিক আছে? দশম মণ্ডল যদি দেখি, হ্যাঁ, দশম মণ্ডলে হচ্ছে পুরুষ সূক্ত। প্রথমবার এখানে চতুর্বর্ণের কথা উল্লেখ করা যায়। তার মানে এই যে আমাদের ডিভিশন গুলো এখনো দেখতে পাই, কাস্ট ডিভিশন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো সেই বৈদিক যুগে শুরু হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, বৈদিক যুগের শুরুতে, তার মানে বৈদিক যুগকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই জিনিসটা প্রথমে একটু ক্লিয়ার করে দিই বলতে গিয়ে, যে এই যে ভেদিক এজ, ভেদিক এজকে আমরা দুটো ভাগে ভাগ করছি। রাইট? প্রথমে পাচ্ছি আমরা আর্লি ভেদিক এজ। তো আর্লি ভেদিক অর্থাৎ আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগের সময়কালটা যদি বলি, তাহলে মোটামুটি এটা কি 1500 থেকে 1000 অ্যাপ্রক্স ধরতে পারি, হাজার। হুম, খ্রিস্টপূর্বাব্দ। এবং যদি আমি লেটার অন ফেজটা দেখি, সেই লেটার ভেদিক যেটা, মানে ঋগ্বেদের পরবর্তী যুগ যেটা, সেটা কিন্তু মোটামুটি 1000 থেকে 600 অব্দি ধরতে পারি। তারপরে কি হচ্ছে? তারপরে আমাদের এই যে বিভিন্ন মহাজনপদের আবির্ভাব, এবং তাকে কেন্দ্র করে বুদ্ধিজম, জৈনিজম। আমরা কিন্তু পরপর টপিক এগোবো, এবং একটা স্টিপিউলেটেড টাইমের মধ্যে করার চেষ্টা করবো, যাতে আমরা ভালো মতন শেষ করতে পারি। ঠিক আছে? এবং একটা জিনিস ঋগ্বেদে দেখা গেছে, ঋগ্বেদে বিভিন্ন স্তুতি, হ্যাঁ, ঈশ্বরকে স্তুতি করা হচ্ছে, যজ্ঞ করা হচ্ছে, প্রার্থনা,
প্রশংসা, এগুলো দেখা গেছে। এই আর্লি বেদিক পিরিয়ডটা হচ্ছে তাহলে অলসো নোন অ্যাজ, এটাকে আমরা বলতে পারি ঋগ বৈদিক যুগ। এবং এই সময় যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিন্তু মোটামুটি, আরেকটা জিনিস তোমাদের এখানে বলি, যে এরা, আচ্ছা কেউ মনে হয় জয়েন করতে চাইছে, একটু দেখে নিই। অ্যাডমিট তো, হুম, হুম, আচ্ছা চলো, অ্যাডমিট করে দিয়েছি, বাট কিছু একটা ইস্যু হচ্ছে হয়তো, সে জয়েন করতে পারছে না। জাস্ট আ মিনিট। আরো কেউ কেউ জয়েন করতে চাইছে, একটু একটা মিনিট দাঁড়িয়ে যাও। হুম, আশা করি যারা জয়েন হতে চাইছিল সবাই জয়েন হতে পেরেছে। এবার আমরা আবার কন্টিনিউ করব। হ্যাঁ, চলো, সবাই একটুখানি টাইমলি জয়েন করে যাও প্রতিদিন, তাহলে কি শুরু থেকে পুরোটা শুনতে পারবে, সুবিধে হবে তোমাদের। ওকে, চলো, চলো, হয়ে গেছে। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, বৈদিক যুগের একদম শুরুটা দিয়ে আলোচনা করছিলাম, তাই তো? ফিরে যাই আবারও সেখানে। এবার যেটা বলছিলাম, এই যে কাস্ট ডিভিশনের কথা, আমরা সকলেই জানি কোথায়, যে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের যে কাস্ট ডিভিশনটা বৈদিক যুগে শুরু হলো, এখানে এই যে চতুর্বর্ণটা, এটা কিন্তু প্রফেশন ওয়াইজ ছিল। যে ধরো কেউ পুজো করে, সে ব্রাহ্মণ, যুদ্ধ করে ক্ষত্রিয়, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করে, এটাতে কোনো ওই জন্মসূত্রের ব্যাপার ছিল না। কিন্তু যত দিন গেল, লেটার বৈদিক পিরিয়ডে আমরা গেলাম, তখন এটাকে জটিল বানিয়ে দেওয়া হলো, প্রফেশনের জায়গা করে নিল, নে জন্মসূত্রে হবে। হ্যাঁ, কাস্টিজমটা পার্মানেন্ট হয়ে গেল সমাজে, ধীরে ধীরে রিজিডিটিটা বাড়লো, এই জিনিসটা কিন্তু দেখা গেছে। ঠিক আছে, তো এইটা একটা পেলাম আমরা ঋগ্বেদের থেকে ইনফরমেশন। এবার যদি সামবেদে যাই, সামবেদে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সাম এসেছে সামান থেকে, সামান বা সাম শব্দটা, এটাকে যদি দেখি এর মানে কি, এর মানে হচ্ছে এর মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে সুর বা মেলোডি। প্রথম সেই যে হিমগুলো পড়া হতো জোরে জোরে, এই যে মন্ত্র উচ্চারণ করা হতো যজ্ঞের সামনে, হুম, সেখানে সেটাই কিন্তু আদি, মানে আজকে আমরা যেটাকে আবৃত্তি বলি, আবৃত্তির সূচনা কাল যদি দেখি, তাহলেও আমরা দেখব সেই আদি যুগে যদি ফিরে যাই, আবৃত্তির সূচনা কাল নিয়ে কথা বলি, তাহলেও দেখবো সেখানে কিন্তু একটা মেলোডি রয়েছে, সেখানে একটা সুর রয়েছে না আবৃত্তির মধ্যে, কোথাও এটা তোমরা ফিল করতে পারবে যে ভীষণ রকম একটা সুর সেখানে কাজ করে। তো সেই জায়গায় সবসময় মনে রাখবে যে সামান বা সাম থেকে এসেছে সামবেদ, এবং সামবেদ আদি যে আমাদের সুর, তার কথা বলে সামবেদ, আদি সুর, আদি যে গান, এগুলো নিয়ে কথা বলে সামবেদ। ঠিক আছে, তো এই হলো আমাদের সামবেদ, সামান বা মানে সাম। বলছি যে মন্ডলে, বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি, বলো, কি আমার কথা শোন শোন। হ্যাঁ যে মন্ডলের কথা বললেন না, মন্ডল, হুম, হ্যাঁ, ওই যে, হ্যাঁ শোনা যাচ্ছে, ওই যে মন্ডল, যে 10 রাজার যুদ্ধটা কোন মন্ডল থেকে জানতে পারি আমরা? আসছি আসছি, 10 রাজার যুদ্ধ, ভালো পয়েন্ট বলেছো। হ্যাঁ, আহ তো আমরা ঋগ্বেদে একটা যুদ্ধের কথা আর জানতে মানে পারি। বলছি যে পিপিটিটা দিয়েছে ওই, হ্যালো, বলো, হ্যালো, বলো। হ্যালো ম্যাডাম, বলছি যে পিপিটা দিচ্ছেন ওই পিপিটিটা পড়লেই হয়ে যাবে তো? ওই যে যে পিপিটিটা মানে হোয়াটসঅ্যাপ পেয়েছি ওটা পড়লে হয়ে যাবে?
হ্যাঁ, সেটার মধ্যে আমি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যে কটা নোটস বানাচ্ছি, এবং তার সাথে তোমরা যদি কোনো বই ফলো করছো অবশ্যই করতে পারো। একটা টেক্সট বই যেমন বরাবরই আমরা, তোমরা তো টিচার হতে যাচ্ছ, আমরা স্টুডেন্টদের যেটা সব সময় বলে থাকি, মানে পরবর্তীকালেও তোমরা স্কুলে গিয়ে বলবে যে না টেক্সট বইটা ভালো করে পড়ো, তো আমার সাজেশন কোনো একটা বই যেটা ফলো করছো যেটাই একটা বই ধরে পড়ো এবং তার সাথে সাথে নোটসটাকে নিয়ে চলো। হুম। এই 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 নোটসটা যে আপনি যেটা দিয়েছেন, হ্যাঁ, একদম একদম। আচ্ছা, দশ আর রাজার যুদ্ধ বই জিজ্ঞেস জীবন করলে। মুখোপাধ্যায় বই বললে হবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, শুধু হ্যাঁ মানে একটুখানি। বলছি জীবন মুখোপাধ্যায় বই বললে হবে তো? হ্যাঁ, জীবন মুখোপাধ্যায়ের বই ভালো, অসুবিধা নেই। শুধু একটু হ্যাঁ, মোটামুটি জীবন মুখোপাধ্যায়ের বইয়ে খুব একটা ভুল তো কিছু নেই না, ঠিকই আছে না, ভালো বই। হুম। মানে কিছু কিছু থাকে কোয়েশ্চেন আনসারের বই, সেগুলো যদি কেউ ফলো করছো তো সেক্ষেত্রে কোনো আনসার ভুল আছে নাকি ওটা একটু ভেরিফাই করে নিও, মানে কোনোটা যদি মনে হয় যে এটা কি ভুল হতে পারে, তাহলে একটু অবশ্যই সেটা ভেরিফাই করে পড়ো, তাহলে সুবিধে হবে। বাকি আর কিছু বলার নেই। আচ্ছা, একটু দশ রাজার যুদ্ধ যে প্রশ্ন আচ্ছা করেছো তাকে একটু ঠিক বলে আছে। দিই। আর দশ। আর যেসব হুম, প্র্যাকটিস সিরিজ গুলা কি কোনটা নেওয়া যায় ম্যাম, প্র্যাকটিস সেটের? উম, বাজারে তো প্রচুর আছে। উম, আমার একটু দেখে বলতে হবে যে কোনটা ভালো সাজেস্ট করা যেতে পারে। একটুখানি আহ একটুখানি একটু ট্যালি করে বলবো, কেমন? আমি বলে দেবো। কেউ কিছু কিনে থাকলে সেটা পড়ো, কোনো অসুবিধা নেই, ভালো অনেকই আছে, তাও আমার যেটা মনে হয়েছে এরকম দু একটা ভালোর নাম আমি অবশ্যই বলে দেবো, নেক্সট ক্লাসে দেখছি। আচ্ছা, দশ রাজার যুদ্ধ যে জিজ্ঞেস করছিলে উত্তরটা দিইনি, পরে আবার বলতে বলতে অন্য টপিকে চলে যাব, ভুলে যাব, তখন দশ রাজার যুদ্ধ বলতে। তো দশ রাজার যুদ্ধের ব্যাপারটা এখানে একটু লিখেও দিই, তাহলে মাথায় থাকবে। আমার মনে হয় কোনো প্রশ্নেও রেখেছি হয়তো। দশ রাজনা ওয়ার বা দশ রাজার যুদ্ধ যেটাকে বলা হয়, এটা ঋগ্বেদের কোন মণ্ডলে আছে? সপ্তম মণ্ডলে। হ্যাঁ, ঋগ্বেদা সেভেন্থ মণ্ডলে এটা উল্লেখ করা হয়েছে। সেভেন্থ মণ্ডলে দশ রাজার যুদ্ধের কথা কোনো কোনো বই রয়েছে। আবার দশম মন্ডলও আছে, উম, মানে কোনো কোনো বই আবার দশম মন্ডলও আছে। না, ইউজুয়ালি সেভেন্থটাই নেওয়া হয় আনসার হিসেবে। হ্যাঁ, এখানে হচ্ছে 10 রাজা, মানে সেই সময় অ্যাকচুয়ালি রাজা ছিল কি ছিল না এটা নিয়ে একটা বড় কনফিউশন আছে, যে সত্যি সেই সময় রাজা এক্সিস্ট করতো কি করতো না। কিন্তু একটা জিনিস বলা হয় যে আহ, এই যে বিভিন্ন ট্রাইব গুলো সেই সময় ছিল, যে বিভিন্ন উপজাতি আর কি, সেই উপজাতিগুলো বা হয়তো বা তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো। সেরকমই একটা উপজাতির কথা বলা হয়, তাদের সাথে ভরত রাজা, মানে ভরত উপজাতি বলা হয়, তার রাজার নাম ছিল সুদাস। সুদাসের সঙ্গে 10টা উপজাতির একটা যুদ্ধ হয়েছিল, যার কথা ঋগ্বেদে উল্লিখিত রয়েছে। যেটা কোন নদীর ধারে হয়েছিল অনেক সময় আসে, রিভার পারুশনি, যেটা ঋগ্বেদে বলা হয়, মানে রবি নদী, রিভার পারুশনির ধারে হয়েছিল। হ্যাঁ, এটা বলা হয়। ওকে, আশা করি ধারণা পেয়ে গেলে। তো চলো, নেক্সট আমরা যাই। যারা পরপর পরপর অনেকটা বাদে জয়েন করতে যাচ্ছ, বারবার একটু সমস্যা হচ্ছে, ফিরে ফিরে গিয়ে অ্যাডমিট করতে হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, মানে বলছি কোন মন্ডল দুটি নবীন মন্ডল বলা হয়? বুঝতে অনেক পরে সেই মন্ডল দুটি রচনা করা হয়। আমি বলবো, একে একে বলবো, একটু অপেক্ষা করো। হুম। বলছি কোন মন্ডল দুটি। মানে তুমি বলছো ঋগ্বেদের মণ্ডলগুলির মধ্যে কোন দুটি সবার পরে রচনা করা হয়, তাই তো? এই প্রশ্নটা আসে অনেক সময়, হ্যাঁ। দশম মণ্ডল আর প্রথম মণ্ডলের কিছু হ্যাঁ অংশ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। তো একটা একটা করে যাই তাহলে। দশ রাজার যুদ্ধের কথা আমরা পড়লাম, যেটা ঋগ্বেদের সপ্তম মণ্ডলে করা হয়েছিল আলোচনা, এবং এই দশ রাজার যুদ্ধ অনেক সময় আসে কোন নদীর তীরে হয়েছিল, তাহলে আমরা বলবো রিভার পারুশনি, পারুশনি নদীর ধারে, বা যেটাকে বলতে পারি রবি রিভারের ধারে আলোচনা করা হয়েছিল। এবং এই যে 2 থেকে 7 মণ্ডলটা, মণ্ডলের মধ্যে 2 থেকে 7 মণ্ডল, সেগুলো হচ্ছে তোমার, আমরা বলতে পারি যে এটা লেখা হয়েছিল আগে। মানে আমরা তো ইউজুয়ালি ধরি 1 নম্বরটা আগে দিয়ে শুরু হবে, কিন্তু ওরা যখন লিখেছিল এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা পরে ঠিক করা হয়নি, ওটা পরে করা হয়েছে। সেজন্য ধরে দেখা হয় যে 2 থেকে 7 অব্দি এটা মোটামুটি সবার আগে লেখা রয়েছে, এগুলোকে আর্লিয়েস্ট বলা হয়, সবার প্রথমে। এবং আহ, 1 এর কিছুটা অংশ
আর 10 10th মন্ডল, এই দুটোকে যদি কনসিডার করি, এটাকে দেখবো এটা হচ্ছে লেটার ফেজে লেখা হয়েছে, পরে লেখা রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় থেকে সপ্তম মন্ডল প্রথম দিকে, এবং এগুলো বলা হয় অনেকটা পারিবারিক মন্ডল। হ্যাঁ, ঋষিদের ফ্যামিলিরা লিখেছে, তাদের পরিবার লিখেছে। এবং প্রথম মন্ডলের খানিকটা অংশ, অষ্টম মন্ডল, এগুলো পরে যুক্ত করা হয়েছিল। আর দশম মন্ডলটি সর্বশেষ সংযোজন ধরা হয়। কেমন? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। এবার আমরা যাব, যেটা বলছিলাম, সামাবেদ বলতে বলতে তোমাদের কিছু প্রশ্ন আসে, তো সামাবেদে আসি। সামাবেদে তাহলে পাচ্ছি মেলোডি বা গানের অংশ, ঠিক আছে, সঙ্গীতের উৎস হিসেবে ধরা হয়। এবং এরও কিছু কিছু মন্ত্র যেগুলো প্রিভিয়াস ঋগ্বেদ থেকে নেওয়া হয়। হ্যাঁ, কিন্তু সেগুলোর মধ্যে আমরা সুরের উপস্থিতি দেখতে পাই, সুরে বাঁধা রয়েছে বিভিন্ন। ঠিক আছে, ঋক সাম। এবার যদি যজুর বেদের কথা বলি, মানে যজ্ঞ, মানে পুজো বা বলি, এগুলোর বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন ক্রিয়াকর্ম, বিভিন্ন মন্ত্র, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে যজুর্বেদে। হুম, এবং গদ্য পদ্য দুটো মিলিয়ে রয়েছে এই যজুর্বেদে। ঠিক আছে, যজুর্বেদের দুটো শাখা রয়েছে। শুক্ল যজুর্বেদ একটাকে বলে, আমরা সেই ছোটবেলায় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ পড়েছি না, সেরকম শুক্ল যজুর্বেদ। আর একটা হচ্ছে কৃষ্ণা যজুর্বেদ। একটাকে বলে তার মধ্যে হোয়াইট যজুর্বেদ, শুক্লটাকে বলে হোয়াইট যজুর্বেদা, হ্যাঁ হোয়াইট, এবং কৃষ্ণটাকে বলে ব্ল্যাক যজুর্বেদা। দুটো ভাগে বিভক্ত। এবং শুক্লয়ে যদি দেখি তাহলে মন্ত্র রয়েছে, আবার কৃষ্ণয় যদি দেখি মন্ত্রের সাথে সাথে কিছু মন্ত্রের ভাষ্য, মানে কি ব্যাখ্যা রয়েছে, বেসিক্যালি মন্ত্রের একটা ডিটেলস ব্যাখ্যা আমরা সেখানে দেখতে পাই। আরো কেউ জয়েন হতে চাইছে? দেখি অ্যাডমিট করে দিই। মন্ত্রের ডিটেলস ব্যাখ্যা রয়েছে। চলো, সংযুক্তা। চলো, আশা করি হয়ে গেছে, একটু পরে পরে আপডেট হচ্ছে, হোয়াটএভার। চলো, হ্যাঁ, অথর্ববেদ, প্রত্যেকটা থেকে একটু একটু করে মেন জিনিসগুলো বলবো, তারপর প্রশ্ন আলোচনা করব, ম্যাডাম, কিছু ম্যাডাম কিছু যজুর্বেদ প্রিভিয়াস প্রথমে, প্রিভিয়াস ইয়ার বলবো। হ্যাঁ বলো, বলো। ম্যাডাম বলছি যজুর্বেদ প্রথমে গদ্যাকারে লেখা হতো তো প্রথমে? বলছি। যজুর্বেদ যেটা প্রথমে গদ্যাকারে লেখা হতো তো, না হ্যাঁ, প্রথমে পদ্য আকারে লেখা হতো? আমি বলছি বলছি আসছি এখানে। হ্যাঁ, আমরা যজুর্বেদে ছিলাম। হ্যাঁ, যজুর্বেদে দেখো, আমি বলেছি দুটো পার্ট রয়েছে যজুর্বেদে। শুক্ল যজুর্বেদ মন্ত্র নিয়ে গঠিত, আর কৃষ্ণ যজুর্বেদে মন্ত্র আর ভাষ্য একসঙ্গে রয়েছে। এবার তুমি যেটা জানতে চাইছো সেটা হচ্ছে যে আহ, যজুর্বেদ কি শুধুমাত্র গদ্যাকারে লেখা হতো কি হতো না, তাই তো তোমার প্রশ্ন। তো সেক্ষেত্রে যদি বলি, দেখো, আহ তো হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে গদ্যাকারে লেখা হতো হ্যাঁ, ওটাই না বলছি, প্রথমে, ওটাই। প্রথমে পদ্য আকারে? না, গদ্য আর মন্ত্রের একটা সংকলন আমরা এই পর্যায়ে পাই, গদ্য আর মন্ত্র মিলিয়ে। হ্যাঁ, প্রথমে আম, আহ, কিছু মন্ত্র আছে এবং সেই মন্ত্রের ব্যাখ্যাগুলোকে গদ্যাকারে বেসিক্যালি লেখা রয়েছে। হ্যাঁ, এবং যজুর্বেদের মন্ত্রগুলো আসলে কি, মূলত যজ্ঞের আচার অনুষ্ঠান কেমন হওয়া উচিত, হ্যাঁ, এইগুলোর সাথে সম্পর্কিত যজুর্বেদ। ঠিক আছে, এবং মেনলি ওটার গদ্যাকারেই বেশিরভাগটা, মানে গদ্যাকারে মন্ত্রের ব্যাখ্যা লেখা রয়েছে গোটা যজুর্বেদ জুড়ে। ঠিক আছে, আচার অনুষ্ঠান সর্বস্ব। আচ্ছা, এবারে যদি অথর্ববেদ বলতে হয়, অথর্ববেদ এমন একটা, বলা হয় এই যে আর্লিয়েস্ট আমরা ব্ল্যাক ম্যাজিকের কথা শুনি, মানে নানা রকম জাদুবিদ্যা। হ্যাঁ, মানে জাদুবিদ্যা, ঔষধ, ব্ল্যাক ম্যাজিক এবং তার নিরাময় কিভাবে হয়, দুটো দিক। মানে অনেকে বলে যে এটা আবার মানে ডাক্তারির সাথেও আর কি রিলেটেড। হ্যাঁ, ডাক্তারির ব্যাপারটা আর্লিয়েস্ট যে সেই সময়, সেটাও এর মধ্যেই রয়েছে, এই পার্টটাও সমস্ত এর মধ্যেই দেওয়া রয়েছে, এটাও কিন্তু বলা হয় বেদ সম্পর্কে। তো কোথায় চলে গেলাম আমরা? ভূত তাড়ানো, মানে নানান রকম ওই জাদুবিদ্যা, বশীকরণ,
যেগুলো আমরা শুনে থাকি, দৈনন্দিন জীবনের মন্ত্র তন্ত্র এইসব রয়েছে। আবার তার সাথে সাথে বিভিন্ন চিকিৎসা, তার মানে যেমন কিছু খারাপ করা হচ্ছে সেটা দিয়ে ভালোও করা যাচ্ছে, এরকম জিনিসপত্র অথর্ববেদে রয়েছে বলা হয়। এটি সামাজিক রীতিনীতি, বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া, রাজনীতি, প্রশাসনের মতো ব্যবহারিক আহ দিকগুলো তুলে ধরে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, বেদের থেকে অন্য জায়গায় যাওয়ার আগে বাকি যে মানে দেখো লিটারেচার পার্টটা আমাদের কি কি রয়েছে বেদের যুগে, সেটা কিন্তু আমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা পড়বো, যেটা হচ্ছে আর্যদের সম্পর্কে, আরিয়ান। হ্যাঁ, যেটা দিয়ে আগের দিন শেষ করেছিলাম, যে সেই আর্যরা ভারতে আসছে এবং এরা কোথায় থাকতো, এই আর্যরা যে আমরা বেদ যে আর্যরা লিখেছে, এই আর্যরা থাকতো আমরা শুনেছি সপ্ত সিন্ধু অঞ্চলে, যেটাকে বলে সপ্ত সিন্ধব রিজিয়ান। সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যরা থাকতো। কেমন? তো আম, এদেরকে নিয়ে তো আলোচনা করব, কিন্তু বেদ দিয়ে যখন শুরু করেছি আগে আমাদের লিটারেচার পার্টটা শেষ করতে হবে, তারপর বেদে যাব। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলে দিই, প্রত্যেকটা বেদের একটি করে উপবেদ রয়েছে, সেগুলি কি কি সেটা আমাদের জানতে হবে। যে আচ্ছা, প্রত্যেকটা বেদের যদি একটা করে উপবেদ থাকে, তাহলে ঋগ্বেদের উপবেদ কি? হ্যাঁ, প্রথম কথা তো প্রত্যেকটা বেদের চারটে করে ভাগ, এটা আগে বলে দিই, তারপর তোমরা কেউ আনসার জানলে শুনবো, সেটা আলাদা ব্যাপার। যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, একটা বেদের চারটে করে ভাগ। কি বললাম? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে? এবং সংহিতা মানে কি? মন্ত্র স্তোত্রের সংকলন। যদি ব্রাহ্মণের কথা বলি তাহলে হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো সেখানে রয়েছে। আরণ্যক যদি বলি তাহলে ওই যখন এরা বনে থাকতো সেই সময়ের বই। এবং উপনিষদ, উপনিষদ হচ্ছে আহ উপনিষদের একটা গভীর ব্যাখ্যা রয়েছে, সেটাতে আসবো আমি। এবার হচ্ছে যে আহ দর্শন বিষয়ে, মানে দর্শন বিষয়ে, দর্শন, একদম ফিলোসফিক্যাল ব্যাখ্যা রয়েছে দার্শনিক উপনিষদের। বিষয়ে। আচ্ছা, আরো কেউ বোধহয় জয়েন হতে চাইছে, দেখে নিই একটু। ইয়েস, মোজাহিদ জয়েন হতে চাইছে। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম? ঋগ্বেদের উপবেদ কোনটি? কেউ বলতে পারবে ঋগ্বেদের উপবেদ? আয়ুর্বেদ, হ্যালো। ধনুর্বেদ, গন্ধর্ববেদ, কোনটা ঋগ্বেদের? শিল্পবেদ কোনটা ঋগ্বেদের এর মধ্যে? উপবেদা, আয়ুর্বেদ হবে। ঋগ্বেদা? আচ্ছা, একজনই আনসার দিয়েছে, বাকি উপবেদা। কেউ দেয়নি, একদমই তাই। আয়ুর্বেদা বা আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের আয়ুর্বেদ ঋগ্বেদের উপবেদই বলা হয়। একদম একদম। এবার হচ্ছে আমরা তাহলে পরেরটায় আসি। মানে বলছি ঋগ্বেদ, বলো বলো। ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, তাহলে ঋগ ঋগ ঋগ্বেদ হচ্ছে শব্দের অর্থ তো পদনিবন্ত মন্ত্র তো। হ্যাঁ, সুন্দর। বেদা মানে হচ্ছে মূলত জ্ঞান বলা হয়, মানে যে হ্যাঁ, এবার ঋগ্বেদের যদি আলাদা করে ব্যাখ্যা খুঁজতে চাও সেক্ষেত্রে হ্যাঁ বলো, কি বলছো? আবার বোধহয় কেউ জয়েন হতে চাইছে, আমি একটু দেখি। হ্যাঁ, বলো। হুম। ঋগ ঋগ্বেদ শব্দের অর্থ হচ্ছে পদ নিবন্ত মন্ত্র। হুম, ঋগ্বেদের আক্ষরিক অর্থ হচ্ছে পদ নিবন্ধ মন্ত্র। বলছি, এক মিনিট, বলছি। হ্যাঁ, অ্যাডমিট আশা করি হয়ে গেছে। তোমরা এত পরে পরে জয়েন হচ্ছ যে বারবার গিয়ে গিয়ে দেখতে হচ্ছে। ঠিক আছে। হুম, হুম। আবার ফিরে আসি। হ্যাঁ, আমি একটু উপবেদের ব্যাপারটা বলে নিই, তারপরে ঋগ্বেদের তুমি যা প্রশ্ন করছো যাব, না হলে পরে মানে কি বলে একটা ইয়ে হারিয়ে যায়, একটা পরপর বলতে বলতে। এবার যদি আমি সামাবেদার কথা বলবো, তাই তো ঋগ্বেদ বলে দিয়েছি, সামাবেদা যদি লিখি, সামাবেদার উপবেদ হচ্ছে গন্ধর্ব বলা হয়। গন্ধর্ব বেদা, সামাবেদ হয়ে গেল। এবারে একটু এদিকে লিখি না হলে, ঋক, সাম, যজুর। এবার আমরা যজুর লিখবো। যজুর বেদের উপবেদ কি? কেউ বলতে পারবে? ঋক, সাম, যজুর, অথর্ব। আচ্ছা, বলে দিই, কেউ বোধহয় অতটা জানা নেই এটা, বা ভুলে গেছো, হোয়াট এভার। ধনুর্বেদা। ঠিক আছে? অপশন মানে বলতে। আচ্ছা, অপশন দিইনি বলে, আচ্ছা ঠিক আছে, অপশন দিয়ে কোয়েশ্চেন দেব। এখন এমনি আগে পুরো ফ্যাক্টটা একবার আমরা মনে করে নিই, রিভিশন করে নিই প্রত্যেকে, তারপরে আমরা অপশন দিয়ে কোয়েশ্চেন করব। হ্যাঁ,
আরেকটা কি বাকি রইলো, এবার হচ্ছে অথর্ব বেদা, তাই তো একটাই বাকি, সেটা হচ্ছে অথর্ব বেদা। তো অথর্ব বেদ যদি দেখি, একটু লিখে দিই এটাও, অথর্ব বেদা। হুম, এটা বলতে পারবে কেউ, না কারোর জানা নেই? জাদুবিদ্যা বল। হ্যাঁ, অথর্ববেদকে তো জাদুবিদ্যা অবশ্যই বলতো। অথর্ববেদ তো জাদুবিদ্যা রিলেটেডই, অবশ্যই তাই। হুম, বলতে পারলে না, মানে ওরকম ভাবে অপশন, এক্স্যাক্টলি অপশন বল ম্যাডাম। অপশন ছাড়া কেউ বলতে পারছে না। আর বাকিরা? প্রজাপতি, প্রজাপতি, সভা ও প্রজাপতি। সমিতি প্রজাপতির দুই কন্যা। এই রে, এটা হঠাৎ করে কোথা থেকে চলে আসলো? সভা ও সমিতিতে তো এখন আমরা যাইনি, একটু একটু করে বলো। তা নইলে পরে সব একসাথে প্রশ্ন করলে ওই রকম প্রশ্নগুলো লাস্টে নেব আমি, যে যার যা প্রশ্ন থাকবে সেটা অবশ্যই লাস্টে নেব। হ্যাঁ, মাঝখানে ইয়ে করো না, যে কোনো প্রশ্ন মাঝখানে রেখো না। ওকে, আচ্ছা চলো এটা আমরা শেষ করতে হবে। উপবেদা, হ্যাঁ, আহ, আহ, অথর্ববেদের আমরা বলছিলাম, বাকিগুলো আমাদের হয়ে গেছে, আয়ুর্বেদ, গন্ধর্ববেদ, ধনুর্বেদ। এবার দেখো অথর্ববেদ নিয়ে একটা এখানে বলে রাখি, এই জন্য অনেককে জিজ্ঞাসা করলাম, একটা কনফিউশন রয়েছে। অনেকে অথর্ববেদকেও কিন্তু আয়ুর্বেদ বলে থাকে, কারণ যেহেতু এটা ওই মেডিসিনের সাথে জড়িত, লাইফের সাথে জড়িত, আয়ুর্বেদ বলে থাকে অনেকে। এটা একটা সেকেন্ডারি বেদা বলা হয় অথর্ববেদকে, যেটা আয়ুর্বেদের সাথে রিলেটেড। আবার অনেকে বলে থাকেন যে না, ঋগ্বেদই হচ্ছে উপবেদ, আয়ুর্বেদ। ঠিক আছে? আহ, তো হোয়াট এভার, এরকম ধরনের নানান রকম ইয়ে থাকলেও অথর্ববেদকে অনেককে বলে থাকে যে ইকোনমিক্স এর সাথে জড়িত, এটা অর্থ শাস্ত্রের সাথে জড়িত, এটাও এর সাথে কানেক্টেড। ঠিক আছে? আরো বিস্তারিত একটু বাদে বলবো প্রশ্ন করানোর সময়, আপাতত এইটুকু ইনফরমেশন দিলাম এই সম্পর্কে। এবার বলেছিলাম প্রত্যেকটা বেদের চারটে অংশ, একটা ব্রাহ্মণ, ব্রাহ্মণ অংশে কি থাকে, নিয়মাবলী। সোজা কথায় বলি, যদি বলি তাহলে হচ্ছে রিচুয়াল থাকে, বিভিন্ন রিচুয়াল বা নিয়মাবলী থাকে প্রতিদিনের। প্রত্যেকটা বেদের নিজস্ব ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে, যেমন ঋগ্বেদের এই যে ঐতরীয় কৌশিতকি বলা হয়, সামবেদের রয়েছে। এগুলো অত সব সময় যে এত ডিপতে গিয়ে আসে তা নয়, বাস জাস্ট ইনফরমেশন দিয়ে রাখা। এরকম প্রিভিয়াস ইয়ারে কেমন কি এসেছে একটু আলোচনা করে দেবো, তাহলে একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সামবেদের হচ্ছে একটা পঞ্চবিংশ ভাগ রয়েছে, তাণ্ড মহাব্রাহ্মণ, ষড়বিংশ, যজুর্বেদে শতপথ ব্রাহ্মণা যেটাকে বলা হয়, শতপথ ব্রাহ্মণা। হুম, এবং ঐতৈতরীয় ব্রাহ্মণ, তৈত্তরীয়। অথর্ববেদের গোপাত ব্রাহ্মণ, এগুলো রয়েছে। এবার আর কি পাই, আমি বলছিলাম আরণ্যকের কথা, এই যে মানুষের জীবন সেই সময় চারটে ভাগে ভাগ ছিল, যে ছোটবেলায় গুরুর বাড়িতে পড়াশোনা করতে যাবে, তাই তো? তারপরে কি করবে, সংসার জীবন পালন করবে, গার্হস্থ। তারপরে কি করবে, অরণ্যে চলে যাবে। সে অরণ্যের সময় কি কি নিয়ম পালন করবে, এই যে ব্রাহ্মণ আর উপনিষদের মধ্যে মাঝখানের ব্রিজটা হচ্ছে আরণ্যক এখানে। হ্যাঁ, এগুলো যজ্ঞের দার্শনিক প্রতীকী অর্থের ব্যাখ্যা করা হয়েছে। উপনিষদ কি, উপনিষদ শব্দটার মানেতে যদি যাই, আক্ষরিক, ও কেউ একটা ঋগ্বেদের আক্ষরিক অর্থ জিজ্ঞেস করেছিল, এখন মনে পড়লো। আচ্ছা, উপনিষদটা আহ বলতে গিয়ে মনে পড়লো। আচ্ছা, যদি আমরা ঋগ্বেদের আক্ষরিক অর্থ বলি, একটু লিখে দিই এখানে, ঋগ্বেদের আক্ষরিক অর্থ, আশা করি দেখতে পাচ্ছ লেখাটা। হুম, তাহলে হচ্ছে বলা হয় ঋগ্বেদের আক্ষরিক অর্থ হচ্ছে স্রোতের জ্ঞান। বেদা, বিদ ধাতু থেকে এসেছে, যেটার মানে হলো জ্ঞান। ঋগ্বেদ মানে বিভিন্ন স্রোতের জ্ঞান, স্তুতিও এই জন্য। ম্যাডাম পদনিবন্ধ মন্ত্র হবে না? পদনিবন্ধ মন্ত্র হবে না? পদ নিবন্ধ মন্ত্র না, এক্স্যাক্টলি লিটারালি মানে তো এটাকে স্রোতের জ্ঞানই বলা হয়।
পদনিবন্ধ এরকম কিছু ছিল, আমার তো মনে পড়ছে না। তুমি কি কোনো সোর্স বা বই থেকে পেয়েছো? আমাকে একবার মিলিয়ে দেখতে হবে। আমার যতটুকু আমার নলেজ থেকে আসছে, আমার কিন্তু ওইটাই মনে আছে যে স্তোত্রের জ্ঞান, বা যদি কোনো বইতে থেকে থাকে আমাকে একটু ভেরিফাই করে দেখতে হবে। হতে পারে, হতে পারে, আমি না বলছি না এক্ষুনি। আচ্ছা, যে জয়েন হতে চাইছিল সে কি জয়েন হতে পেরেছে? পরে এখনো আসছে। উম, আচ্ছা, ওই দেখো আবার কে কে তোমরা মাঝখানে মাঝখানে আবার বেরিয়ে যাচ্ছ, আবার ফিরে আসতে চাইছো। এই হচ্ছে তোমাদের অসুবিধা। চলো, আহ মিউট করতে হবে, সবাইকে মিউট রাখতে হবে। উপনিষদ, যেটা বলতে গিয়ে ঋগ্বেদার কথা চলে এলো। উপনিষদ যদি বলি, উপ প্লাস নিষদ থেকে এসেছে উপনিষদ। হ্যাঁ, উপ প্লাস নিষদ, উপনিষদ। তো এর মানে হচ্ছে টু সিট নিয়ার সামওয়ান, গুরুর সামনে বসে শিক্ষা গ্রহণ করা। টু সিট নিয়ার সামওয়ান, সেই সামওয়ানটা কে না, এখানে গুরু। গুরুর সামনে বসে শিক্ষা গ্রহণ করা, গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা। বৈদিক সাহিত্যের দার্শনিক অংশ, এটা ফিলোসফিক্যাল এবং বেদান্তও বলা হয়। উপনিষদ হচ্ছে বেদের অন্ত, বেদ যেখানে শেষ হচ্ছে সেখানে উপনিষদে শুরু। হ্যাঁ, এবং এটা কি, গুরুর কাছে বসে শিক্ষা গ্রহণ করছে তার শিষ্য। উপনিষদ খানিকটা ফিলোসফিক্যাল ব্যাখ্যা দেয়। ইনফ্যাক্ট সেখানে অনেক কিছু, এই যে আত্মান এবং ব্রহ্মাণ্ডের মধ্যে যে সম্পর্ক, আমাদের যে প্রত্যেকের একটা আত্মা, এবং আমরা যে কোনো কিছুকে ব্রহ্ম বলি, এই যে মহাবিশ্বের, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ব্রহ্ম রয়েছে তার সাথে যে কানেকশন, তাকে আমরা আত্মান এবং ব্রহ্মণ বলি। মায়া জগৎ, তারপরে আফটার লাইফ, এরকম অনেক কিছু নিয়ে ফিলোসফিক্যাল জিনিসপত্র আলোচনা করে। কিন্তু হচ্ছে তোমার এই আহ মানে কি বলে, উপনিষদ, উপনিষদ এই ধরনের ফিলোসফিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করে। ওকে, ফিলোসফিক্যাল দিকগুলো হচ্ছে উপনিষদের দিক। ওরে, চলো নেক্সট আমরা পার্টটায় যাই। বলছে মোট 108টা উপনিষদ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। টোটাল আমাদের কটা উপনিষদ আছে যদি প্রশ্ন আসে? 108। বেসিক্যালি আমরা যদি দেখি এসএলএসটি পরীক্ষায় 9, 10, 11, 12 এর প্রশ্নপত্রগুলো যদি ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, খুব কঠিন, ভীষণ কঠিন তা নয়, কিন্তু অনেক ফ্যাকচুয়াল জিনিস আছে যেগুলো আমরা হয়তো অনেক কিছু সময়ের সাথে ভুলে যাই। ওটা রিভিশন করাই যথেষ্ট, এবং প্রশ্নের ধরনটাকে বোঝা, আর কিছু নয়। এবং তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বহু বছর ধরে অনেক কিছু এক্সামের প্রিপারেশন করছো, তারা অলরেডি জানো। তাই এত ভয় পাওয়ার অত কারণ নেই, বেস্টটা দিতে হবে সবাইকে, সবার নিজের, আর কিছু করার নেই। মোট 108টি উপনিষদের মধ্যে দেখা যাচ্ছে 12 থেকে 13টি হলো যেমন ঈশ, কেন, প্রশ্ন, মুন্ডক উপনিষদ, তৈতরীয়, ঐতরীয়, এরকম অনেকগুলো উপনিষদ রয়েছে। মৈত্রেয়ানী উপনিষদ, বৃহৎ আরণ্যক উপনিষদ, এবং এক একটা এক একটা বিষয়বস্তুর উপর ফোকাস করে। নানান বিষয়বস্তু নিয়ে এক একটা উপনিষদ রয়েছে। হ্যাঁ, এই যে এটা বলতে যাচ্ছিলামই, আমি জাস্ট হ্যাঁ অ্যাডও করেছি, যে যেমন মুন্ডক উপনিষদের মানে সব থেকে ইয়ে জায়গাটা হচ্ছে সত্যমেব জয়তে। হ্যাঁ, সত্যমেব জয়তে রয়েছে কোথায়? মুন্ডক উপনিষদ। এই তমসো মা জ্যোতির্গময়, এটা রয়েছে বৃহদারণ্যক উপনিষদে। এগুলো আমাদের জন্য তাহলে খুব ইম্পর্টেন্ট। কেউ কিছু বলছিলে? আচ্ছা, বেদাঙ্গ, বেদাঙ্গ মানে কি? বেদাঙ্গকে বলা হয় দ্য লিমস অফ বেদাস, মানে কি বেদের বিভিন্ন অঙ্গ। লিমস অফ বেদাস হচ্ছে বেদাঙ্গ, বেদের বিভিন্ন অঙ্গ, যেখানে কিন্তু এই যে বেদাঙ্গ, বেদের সঠিক উচ্চারণ, অর্থ এবং প্রয়োগ বোঝার জন্যে 6টি বেদাঙ্গ রচিত হয়েছিল। কি কি? তার মধ্যে রয়েছে শিক্ষা, ঠিক আছে, শিক্ষা, যেখানে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ নিয়মগুলো রয়েছে, তাই ফোনেটিক শিক্ষা দেওয়া হচ্ছে। কল্প, কল্প মানে হচ্ছে রিচুয়ালজি, রিচুয়ালজি মানে কি, রিচুয়ালস, নিয়ম কানুন, পদ্ধতি, এগুলোর আলোচনা হয়েছে। ব্যাকরণ অংশ যদি দেখি, তাহলে ভাষার গঠন, নিয়ম, পাণিনির অষ্টাধ্যায়ী
আমরা জানি ব্যাকরণ বিষয়ক একটা গ্রন্থ বিখ্যাত। নিরুক্ত, বৈদিক শব্দের উৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ, সেগুলো নিরুক্ততে রয়েছে। হুম। ছন্দ কি? বৈদিক মন্ত্রগুলোর ছন্দ বা অলংকার। এবং জ্যোতিষ যদি দেখি, সেই যে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ বিজ্ঞান, মানে জ্যোতিষ তো এখনো চলে, তার শুরু সেই সময় থেকে। এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে বিভিন্ন স্কুলস অফ ফিলোসফি, এখানে আমরা 6 ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির কথা পাই, যেটাকে স্বরদর্শনও বলে। তার মধ্যে প্রথম হচ্ছে সাংখ্য দর্শন। আরো কেউ জয়েন হতে চাইছে এখন, এতক্ষণ বাদে? দেখি সে কে। আচ্ছা, আচ্ছা, আশা করি হয়ে গেছে। হুম। 6 স্কুল অফ ফিলোসফির মধ্যে রয়েছে সাংখ্য। হ্যাঁ, সাংখ্য দর্শন, সেটা হচ্ছে শোনা যায় যে এটা কপিল মুনি শুরু করেছিলেন। সেই কপিল মুনির আশ্রম আছে গঙ্গাসাগর, তোমরা জানো। তো সাংখ্য দর্শন কপিল মুনি। একটা জিনিস বলে দিই, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে অনেকেই মাঝখানে তো জয়েন হচ্ছেই, অনেক পরে পরে জয়েন হতে চেষ্টা করছে। এবং আরেকটা জিনিস, অনেকেই মাঝপথ থেকে কি খানিকটা শুনে, এটা অনেক সময় হয়, আমাদের সকলেরই হয়, যে হয়তো আমাদের যেহেতু নিজেদের সাবজেক্ট হিস্ট্রি, শুনতে শুনতে মনে হয় এটা তো আমি জানি, ও ঠিক আছে পরে রেকর্ডিং শুনে নেবো। তো আলটিমেটলি বেশিরভাগের ক্ষেত্রে কি হয় জানো তো, সেটা শোনা হয় না, রেকর্ডিং। তো সেই জন্যে আমার মনে হয় লাইভ ক্লাসটা করাই সব থেকে ভালো। তাহলে কি তখনকার পড়াটা কিন্তু তোমার তখনই হয়ে গেল, ওটাকে নিয়ে আলাদা করে আর পরিশ্রম করতে হবে না। তারপর তুমি নিজের মতন একটা টাইম সাজিয়ে পড়তে পারবে। হ্যাঁ জানি জানা সাবজেক্ট, কিন্তু কোথাও থেকে যখন সাহায্য নিচ্ছি, সেটাকে পুরোপুরি নেওয়াটাই ভালো। কারণ হচ্ছে যে নিশ্চয়ই জানা সাবজেক্ট হলেও কিছুটা সাহায্যের দরকার পড়ছে, তাই আমরা সবাই ভাবছি। তো একটুখানি চেষ্টা করো পুরোটাতে থাকার। এবং এখনো যারা ব্যাচ নাওনি, ভাবছো হয়তো জয়েন করে যে কি করা উচিত, আমার মনে হয় রেগুলার একটা প্র্যাকটিসে থাকতে চাইলে অবশ্যই নিয়ে নিতে পারো। হুম। কারণ ডেমো গুলো তো প্রত্যেকদিন দেখতে পারবে না, যারা ব্যাচে রয়েছে তারাই তখন দেখতে পারবে, সেই জন্য বলা যে নিয়ে নিতে পারো। তো সাংখ্য দর্শন কি বললাম, সাংখ্য দর্শন দিয়ে শুরু 6টা দর্শনের মধ্যে। সাংখ্য দর্শন হচ্ছে যেটা কপিল মুনি, হুম, কপিল মুনির মানে একদম প্রথম দর্শন এটাকে বলা হয়, সাংখ্য দর্শনকে 6টা দর্শনের মধ্যে এটা হচ্ছে একদম প্রথম। ঠিক আছে, সাংখ্য দর্শন। এবার চলো নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের, চলে এলাম এই যে যোগ দর্শন। পতঞ্জলির যোগ আমরা জানি। হ্যাঁ, পতঞ্জলির যোগ, এটা বোধহয় সবাই জানো, যোগ ব্যায়াম ধ্যান এগুলো নিয়ে কথা বলা হয়েছে। ন্যায় দর্শন যদি দেখি, তাহলে গৌতম মুনির ন্যায় দর্শন। হুম। যুক্তি, তর্কবিদ্যা এগুলো হচ্ছে ন্যায় দর্শনের ভাগ। বৈশেষিক দর্শন, কনাদ মণি বৈশেষিক দর্শনের আর কি প্রবক্তা। পরমাণুর তত্ত্ব রয়েছে বিভিন্ন। মীমাংসা দর্শন জৈমিনী, বেদের আচার অনুষ্ঠান কর্তব্য পরায়ণতা এগুলো মীমাংসা দর্শনে রয়েছে। আর বেদান্ত হচ্ছে বেদের অন্ত, যেখানে বেদের বিভিন্ন ব্যাখ্যা এবং উপনিষদ ব্রহ্ম আত্মা এই সমস্ত নিয়ে আলোচনা। এবার আমরা আরেকটা মেন জায়গায় ফোকাস করব, সেটা হচ্ছে যে আচ্ছা এই আদি মানে ঋগ্বেদের উপরে ভিত্তি করে তাহলে তো যুগটা দুভাগে ভাগ হয়ে গেল, যে একদিকে ঋগ্বেদ আর একদিকে হচ্ছে বাকি বেদগুলো, মানে আহ বাকি আর যে 3টে বেদ বাকি রয়েছে, সাম যজুর অথর্ব, তো তার উপরে যুগ বিভাজনটা ঠিক কেমন দেখে নেব। একটা ভাগ হচ্ছে আদি বৈদিক যুগ, যেটা শুরুতেই বলেছিলাম 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আরেকটা ভাগ হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, মানে পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগের যে ভৌগোলিক ক্ষেত্র, সেখানে দেখতে পারবো সপ্ত সিন্ধু অঞ্চল এ সীমাবদ্ধ। দেখো এখানে আমি একটু ইন্দাস ভ্যালির সাথে তুলনা যদি করি, ইন্দাস ভ্যালিতে কিন্তু হ্যাঁ সিন্ধু নদী আর তার আশেপাশেই লোকজন থাকতো। এবং সেই কারণেই অনেক ঐতিহাসিক বলছেন, এই যেমন আর.ই.এম. উইলারের কথা পড়েছিলাম, মার্টিমার উইলার কি বলছে যে আচ্ছা এরা বোধহয় এমন একটা উপজাতি যারা বাইরে থেকে ঘোড়ায় করে আসছে, মাচ মোর সিভিলাইজ দেন সেই সময়ে যে ইন্দাস ভ্যালির লোকেরা ছিল, এবং তাদেরকে হারিয়ে দিচ্ছে যুদ্ধে, দিয়ে সেই এলাকায় বসবাস করতে শুরু করছে, যেটা সপ্ত সিন্ধু রিজিয়নে এই যে যারা থাকতো সেটাকে এটার প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে। ঠিক আছে, আরেকটা বলছে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল,
ও পূর্ব ভারতে ধীরে ধীরে এরা বিস্তার লাভ করছে। কারণ একটা জিনিস দেখবে, আমরা কিন্তু খুব একটা ইন্দাস ভ্যালির যুগে ওই গঙ্গা যমুনার মেনশন পাই না, বা আর্লি বেদিক যুগেও খুব একটা গঙ্গা যমুনার কথা নেই সেখানে, বরং সরস্বতীকে পবিত্র নদী বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, সেখানে রবি নদীর কথা রয়েছে, বিতস্থা, বিয়াস, শতুদ্রি, এই সমস্ত নদীর উল্লেখ রয়েছে। গঙ্গা যমুনার খুব একটা উল্লেখই নেই। গঙ্গা যমুনা লেটার বৈদিক যুগের থেকে তারপরে হচ্ছে মহাজনপদের যুগে, সেই সময় মানুষ গঙ্গা যমুনা দোয়াবের দিকে আস্তে আস্তে যাচ্ছে, এবং এখানে কুরু পাঞ্চাল থেকে অনেকগুলো ট্রাইব ধীরে ধীরে গড়ে উঠছে বলে দেখা যাচ্ছে। আরো হুম, চলো। নেক্সট আমরা যাচ্ছি দুটো যুগের পার্থক্যে। রাজনৈতিক ব্যবস্থা। আচ্ছা, আমরা যদি আর্লি ভেদিক যুগের কথা আসি শুরুতেই, তাহলে হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা কি, জন ছিল প্রধান একক। রাজা, রাজা হচ্ছে হয়তো একটা গোষ্ঠীর প্রধান সেই সময়, গোপতি, সীমিত ক্ষমতা তার। এবং সেই সময় কিন্তু সভা সমিতি বলে এই দুটো যে অর্গানাইজেশন, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট ছিল। সভা কি ছিল? সভা হচ্ছে সাধারণত বলা যেতে পারে এল্ডার পিপলদের নিয়ে গঠিত। এল্ডার পিপলদের নিয়ে হচ্ছে সভা, বয়স্ক মানুষদের গোষ্ঠী। এবং সমিতি হচ্ছে, সভা আর সমিতি, সমিতি হচ্ছে এল্ডার পিপল নয়, এটা হচ্ছে সাধারণ মানুষদের নিয়ে, কমন পিপলদের নিয়ে গঠিত সমিতি। তাছাড়া কি রয়েছে, বিদক রয়েছে, গণ রয়েছে, এই ধরনের পরিষদ সেই সময় রাজনৈতিক ক্ষেত্রে গঠিত হয়েছিল। মানে খুব একটা কমপ্লেক্স ছিল না আমি বলছি। এবং একটা ফ্যামিলির প্রধানকে যদি বলি, ফ্যামিলির প্রধানকে সেই সময় সাধারণত বলা হতো কুলপতি। হ্যাঁ, কুলপতি হচ্ছে একটা ফ্যামিলির প্রধান, কুলপতি ফ্যামিলি হেড আর কি, একটা কুল। এবং একটা অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটা ট্রাইব সেই সময় গড়ে উঠতো, এগুলো ছিল। কিন্তু আস্তে আস্তে লেটার বৈদিক যুগ থেকে যত ছাড়িয়েছে, এই জন থেকেই কিন্তু জনপদ হয়েছে, সেখান থেকে আরো বড় হয়ে হয়েছে মহাজনপদ। রাজার ক্ষমতা বৃদ্ধি পেয়ে তখন দেখা গেছে সম্রাট একরাটের জায়গা নিয়েছে। হ্যাঁ, এবং এই সভা সমিতির গুরুত্ব হ্রাস পায়। বিধাতা একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন ছিল, এবং আর্লি বেদিক যুগে দেখবে মেয়েদের সভা সমিতিতে একটা গুরুত্বপূর্ণ হোল্ড ছিল, যেটা লেটার বেদিক যুগে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কেমন? অর্থনীতিটাও একটু বলে দিই। অর্থনীতি সেই সময় ওই যে যার যত বেশি জমি সে তত বড় লোক, এই কনসেপ্টটা ছিল না। সেই সময় হচ্ছে যে পশুপালন, সেটাই সব। মানে হ্যাঁ, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রশ্ন আসার মতন। এরা কি কমিউনিটি ছিল? এরা প্যাস্টোরাল। হ্যাঁ, কৃষিকাজ প্রধান, আগের দিন আমি বলেছিলাম পড়াতে গিয়ে, যেটা আমরা ইন্দাস ভ্যালিতে বুঝতে পারি, কিন্তু এখানে কৃষিকাজ মানুষ জানলেও বা প্রধান হলেও মেন হচ্ছে প্যাস্টোরালিজম। এরা পশুপালন ও পশুচারণ করত। কৃষিকাজ ছিল গৌণ বিনিময় প্রথা চালু ছিল তখনও, অর্থাৎ জিনিসের বিনিময়ে জিনিস। হ্যাঁ, মানে তখনও কয়েন মুদ্রা এগুলো দেখা যায়নি, কিন্তু হ্যাঁ, সেই যুগেরও ধীরে ধীরে আর্লিয়েস্ট কিছু কয়েন দেখা গেল, যেমন নিষ্ক, শতমানা, এগুলোকে মনে করা হয় সেই যুগের আর্লিয়েস্ট কয়েন। হয়তো বৃহৎ কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হতো, বা রাজা গোষ্ঠীর প্রধান এরা হয়তো ব্যবহার করতেন, হতে পারে, এটা অ্যাজিউম করা হচ্ছে। কৃষিকাজ হচ্ছে প্রধান জীবিকা। হ্যাঁ, পশুপালনের পরেই যদি দেখি বা পশুপালনের সাথেই যদি দেখি, মানুষকে তো খেতে হবে, কৃষিকাজ এরা জানতো। এবং তার মধ্যে কি, ধান গম, আগের যুগে কি পড়েছিলাম, বার্লি, গম, এগুলো, এখানে কিন্তু ধান গম চলে এলো। এবং ইয়েস, লেটার বেদিক যুগে এসে লোহার ব্যবহার শিখলো। চলো, আই থিঙ্ক স্ক্রিন এখনো দেখা যাচ্ছে। তো লেটার বেদিক যুগে এসে মানুষ লোহার ব্যবহার শিখলো, এটা কিন্তু মনে রাখতে হবে। লোহার ব্যবহার কোন যুগে এলো? লেটার বেদিক, লেটার বেদিক যুগে লোহার ব্যবহার মানুষ শিখছে। ঠিক আছে, তার আগে লোহার ব্যবহার মানুষের কাছে আননোন ছিল। ঠিক আছে, বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্য এই সময় বাড়ছে ধীরে ধীরে।
এবার সমাজ জীবনটা দেখব। সমাজ জীবনে হচ্ছে পিতৃতান্ত্রিক যৌথ পরিবার, মানে কেমন ছিল এই সময় সমাজ, না আর্লি বেদিক যুগে ছিল পিতৃতান্ত্রিক। পিতৃতন্ত্র মানে পরিবারের যে পুরুষ সেই প্রধান, যৌথ পরিবার। বর্ণ ব্যবস্থা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অবশ্যই। হুম। এবং নারী সম্মান যথেষ্ট ছিল সেই যুগে। আচ্ছা, ধরো একটা প্রশ্ন এলো যে আহ আহ, ঋগ বৈদিক যুগের কিছু বিখ্যাত নারীর নাম। অপশন থাকলো, তার মধ্যে একটা চুজ করতে হবে যে এর মধ্যে কোনটা ঋগ বৈদিক যুগের। তো সেক্ষেত্রে আমরা কার কথা বলতে পারি? লোপামুদ্রা, রাইট? ঘোষা, আশা করি সবাই শুনতে পাচ্ছ। হুম। তারপরে হচ্ছে অপালা, এদের নাম নিতে পারো। লোপামুদ্রা। হুম হুম হুম, একদম। এবং বিশ্ববাড়া। হ্যাঁ, আমি কয়েকটা এক্সাম্পল লিখলাম আর কি, ঠিক আছে? তো মিউট করে দাও, বলা হয়ে গেলে মিউট করে দাও। ওকে, এবার নেক্সট যেটা হচ্ছে, হুম, বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক ও কঠোর, ঠিক আছে? ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের আধিপত্য ধীরে ধীরে, মানে এটা কি, এই দুটো যে পার্থক্য দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে, একটা জিনিস মনে রাখবে, ফার্স্টটা কিন্তু আর্লি বেদিক ফেজের কথা বলছে, দ্বিতীয় যে প্যারাগ্রাফটা রয়েছে সেখানে লেটার বেদিক ফেজের চেঞ্জটা দেখানো হচ্ছে। কি বলছে? বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক এবং কঠোর, মানে জন্ম থেকেই তুমি কাস্টের ভাগে চলে গেলে, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, ভাগ হয়ে গেল, সমাজ হয়ে গেল কঠোর। এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়দেরই আধিপত্য, কারণ ব্রাহ্মণরা পুজো করতো, সবাই তো রিলিজিয়ানটাকে খুব ভয় করে চলে। এবং ক্ষত্রিয়রা হচ্ছে রাজা, রাজার কর্তৃত্ব। শূদ্রদের অবস্থান খুবই কম ছিল। এবং এই আস্তে আস্তে গোত্র গোত্র বা ক্ল্যান ব্যাপারটা শুরু হয়, আশ্রম প্রথা শুরু হয়, নারীর অবস্থান ডিটোরিয়েট করতে থাকে একদম। প্রথম যুগে তো নারীদের যুদ্ধে অংশগ্রহণের গল্পও শোনা গেছে, উপনয়নও হতো বলা হতো নারীদের, ধীরে ধীরে সেকেন্ড ফেজে এসে সেটা কমে গেল। ধর্ম যদি দেখি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাডাম জায়গা। তাহলে বলো। লেটার বৈদিক যুগে কি তাহলে, হ্যালো, বলছি তাহলে লেটার বৈদিক যুগে কি মানে ওই আহ, জাতিভেদ প্রথা কি বৃদ্ধি পেয়েছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে বর্ণ ব্যবস্থাটা আদি বৈদিক যুগে থাকলেও সেখানে পেশাগতভাবে ছিল, লেটার বৈদিক যুগে ওটা পার্মানেন্ট হয়ে গেল, ওটা জন্মগত হয়ে গেল। ও, মানে জাতিভেদ প্রথা বৃদ্ধি পাইলে হ্যাঁ, লেটার বৈদিক যুগে। একদম। আচ্ছা, ধর্ম নিয়ে যেমন 2016-তে, আর্লি বৈদিক যুগে, বলো বলো বলো, বলে নাও তারপর আমি বলছি। আর্লি বৈদিক যুগে জাতীয় প্রথা ছিল, কিন্তু লেটার বৈদিক যুগে জাতীয় প্রথা বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, একদম। না চতুর্বর্ণ ব্যবস্থা। চতুর্বর্ণ, যেটা চতুর্বর্ণের তো সাথে সাথে জাতিভেদ প্রথাও কঠোর হয়। চতুর্বর্ণ আদি বৈদিক যুগে মেনশন হলেও সেটা পেশাগতভাবে ছিল, সেটাকে জোর করে কারোর উপর চাপিয়ে দেওয়া হয়নি, জন্মসূত্রে ছিল না, যেটা আস্তে আস্তে সমাজ আরো কঠোর হতে শুরু করলো লেটার বৈদিক যুগে এসে, এবং এগুলোকে মানুষ পার্মানেন্ট বানিয়ে দিল। আচ্ছা, এবার একটু ধর্ম নিয়ে কথা বলি, যেটা এসেও ছিল, দেখা গেছে 2016-তেই, যে প্রধান দেবতা কে ছিল, এই যে ইন্দ্র, অগ্নি, বরুণ। হুম। তো ইন্দ্র, বিশেষ করে ইন্দ্রকে এখানে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় ইন্দ্রের নাম পাওয়া গেছে পুরন্দর হিসেবে, দুর্গ ধ্বংসকারী পুরন্দর, বা তাকে বলা হয়েছে ফোর্ট ডেস্ট্রয়ার, ফোর্ট ডেস্ট্রয়ার ইন্দ্র, ঠিক আছে? এবং এই আহ, মানে সেই সময় যদি যাগযজ্ঞ দেখি, সরল ছিল, সহজ সরল, প্রার্থনা নির্ভর, মন্দির মূর্তি খুব বেশি দেখা যায়নি এখানে, হচ্ছে যে ওই নেচার দেবতার একটা ব্যাপার দেখো। আচ্ছা, ধরো প্রশ্ন এলো যে ঋগ বৈদিক যুগে কি কি দেবতা ছিল, এবং তারা কিসের দেবতা ছিল, ধরো, মানে এরকম ভাবে তো প্রশ্ন আসবে না, আমি ওভারঅল বলছি, মানে কোনো একটা তার মধ্যে এলো যে ইন্দ্র কিসের দেবতা, তাহলে ইন্দ্র হচ্ছে যুদ্ধের বলতে পারি, পুরান্দার বলছে দুর্গ ধ্বংসকারী বলছে, অগ্নি যেমন আগুন রিলেটেড, বরুণ হচ্ছে জল,
তাই তো, জল, বৃষ্টি, বরুণ বলবো। তারপরে সূর্যকে পুজো করা হতো। তারপরে এই সময় সোম রসের আহুতির কথা বলা হয়েছে। সোম, দ্য ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, মানে যেটা একটা উদ্ভিদ থেকে পাওয়া যেত, সোম রস আহুতির কথা বলা হয়েছে এই সময়। তো উদ্ভিদ অমৃতের দেবতা বলে মনে করা হতো, যজ্ঞের সময় সোমরস আহুতি দেওয়া হতো। এগুলো কিন্তু দেখা গেছে। এবং ইন্দ্র হচ্ছে তারপরে অনেক সময় বজ্রপাতের সঙ্গেও যুক্ত, মানে বৃষ্টি বজ্রপাত মিলিয়ে বলা হতো, তাই না? বরুণ তো জল, সমুদ্র এরকম, বরুণ সম্পর্কে বলা হতো। সূর্য আমরা জানি। আর কি, আর অনেক সময় বায়ুর পুজো করা হতো। ঠিক আছে, এই ধরনের ব্যাপারগুলো ছিল, যেটা আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে নতুন দেবতা, প্রজাপতি, বিষ্ণু, রুদ্র। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে, এই যে কাস্টিজম বলা হতো না, ব্রহ্মার মাথা থেকে উৎপন্ন ব্রাহ্মণ, দুই বাহু থেকে উৎপন্ন হচ্ছে ক্ষত্রিয়, শূদ্র হচ্ছে এই বৈশ্য হচ্ছে উরু থেকে, এবং একদম পায়ের পাতা থেকে শূদ্র। এই রকম ভাবে ক্লাস সেগ্রিগেশনটা করা হলো লেটার বৈদিক যুগে এসে। যজ্ঞ জটিল হলো, ব্যয়বহুল হলো, মন্ত্র নির্ভর হলো। এবং উপনিষদের আস্তে আস্তে দার্শনিক চিন্তার আরো ব্যাখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আরো কয়েকটা ছোট ছোট ইনফরমেশন এখানে দিয়ে রেখেছি, যেমন লোহা, লোহার ব্যবহার দুটো জায়গার মধ্যে কি পার্থক্য? প্রথম বৈদিক যুগে লোহার ব্যবহার মানুষ জানতো না, কিন্তু লেটার বৈদিক এজে এসে আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে এরা শোনা যায় যে লোহার ব্যবহার জানতে শুরু করে। ঠিক আছে, এবং দেখো, শহর যদি বলো, প্রথম দিকে একদম গ্রাম ছিল, বড় শহর ছিলই না। পরের দিকে আস্তে আস্তে শেষের দিকে তখন দেখা যাচ্ছে হস্তিনাপুর, কৌশাম্বীর মতন শহরের আবির্ভাবের কথা শোনা যাচ্ছে। আচ্ছা, রাজা যদি থাকে, তাকে কি কোনো রাজস্ব দিতে হতো? দেখো, প্রথম বৈদিক যুগে যখন সেভাবে রাজা ছিল না, একটা গোষ্ঠীর প্রধান ছিল, সেখানে বলি, বলি বলি শোনা গেছে। বলি, বলি কি? স্বেচ্ছামূলক উপহার। যে হয়তো ইচ্ছে করলো, আমি হয়তো একটা ট্রাইবের সাথে যুদ্ধ করে 5টা গরু পেয়েছি, 2টো গরু রাজাকে দিয়ে এলাম, দিস ইজ আ স্বেচ্ছাকর। কিন্তু পরবর্তী যুগে বলি বাধ্যতামূলক, তোমাকে দিতেই হবে, তার সাথে ভাগ, ফসলের ভাগ দিতে হবে 1/6। এগুলো কর প্রথা জটিল হতে শুরু করলো। হুম, এই যে পিতৃতান্ত্রিক আরেকটা, আরো কয়েকটা এখানে দিয়েছি, কারণ হচ্ছে এখানে কয়েকটা ইনফরমেশন আরো অ্যাড করেছি আমি, নাথিং এলস। আমি এটা ডিটেলসে যাব না, কারণ একই জিনিস বললাম, কিন্তু যেগুলো যেগুলো এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমি একবার করে বলে দিই। এই যে যেমন দেখো, পুরুষ সদস্য পিতৃতান্ত্রিক বলেছি, সব থেকে মেন কে? গৃহপতি বা কুলপতি বলা হতো, বললাম না তখন কুলপতির কথা। বর্ণ ব্যবস্থায় যদি দেখি, এই যে পরবর্তী বৈদিক যুগে কি হলো, যে এই যে ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, শূদ্র পা থেকে, এই কথা বলে কাস্ট বিভাজন সমাজে পার্মানেন্ট করে দিল। ধীরে ধীরে বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক হয়ে উঠলো, কঠোর হয়ে উঠলো। ব্রাহ্মণরাই পুজো করবে, অন্য কেউ করতে পারবে না। ক্ষত্রিয়রাই যুদ্ধ করবে এবং শাসন করবে, ক্ষত্রিয় ছাড়া অন্য কেউ হতে পারবে না। এই সেগ্রিগেশনটা সমাজে চলে এলো, বৈশ্য, শূদ্র, এরকম বলা হলো। নারীদের অবস্থান, এই যে যেগুলো বলছিলাম, দেখো, লোপামুদ্রা, ঘোষা, অপালা, বিশ্ববারা, এরা ছিল। সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু এরপরে আর হলো না। এই যে আশ্রম ব্যবস্থা, 4টে ধাপ: ব্রাহ্মচর্য, গার্হস্থ, তারপরে কি, বানপ্রস্থ, সন্ন্যাস। এবং গোত্র ব্যবস্থা, গোত্রটা কি এখনো আমরা শুনে থাকি না, যে একই গোত্রের মধ্যে বিয়ে হবে না, এই যে ব্যাপারটা, গোত্রান্তরের একটা ব্যাপার যে বিবাহের সময় আমরা দেখতে পাই, এর সাথেই রিলেটেড, এই সময় থেকেই আসছে। হ্যাঁ, আর পশুপালন তো করতোই এরা, ওই যে বললাম গবাদি পশু। এই যে এখানে কেন বললাম যে একই জিনিস ভাববে যে তোমরা ম্যাম কেন অ্যাড করেছেন, তার কারণ এখানে আরো কয়েকটা ইনফরমেশন জাস্ট অ্যাড করে দিয়েছি কোয়েশ্চেন আনসারে যাওয়ার আগে। গরুকে বলা হতো, গরু নিয়ে অনেক কথা এখানে আছে, ঋগ্বেদে স্তোত্রে স্তোত্রে গরুর কথা আছে। যেমন ইন্দ্রর কথা আমরা বলছিলাম, প্রায় 250টা স্তোত্রে ইন্দ্রের নাম করা হয়েছে বারবার, তাহলে বোঝা যাচ্ছে ইন্দ্র একটা ইম্পর্টেন্ট দেবতা এই যুগে। সেরকমই যদি এখানে গরুর কথা বলি, গরুর নামও বহুবার উচ্চারিত হয়েছে। অঘ্ন বলা হতো, অঘ্ন, যাকে হত্যা করা যায় না। ঠিক আছে, গরুকে সম্পদ বলে মনে করতো ওরা। এবং এই যুগে গরু নিয়ে প্রচুর যুদ্ধ হয়েছে। গরু নিয়ে যুদ্ধকে বলা হতো গাবিষ্টি, অর ইন সার্চ অফ ওয়ার। হ্যাঁ, ইন সার্চ অফ ওয়ার, যে বা যারা অনেক বড় লোক হতো, রিচ, তাদেরকে সেই যুগে বলা হতো গোমাত। গোমাত মানে রিচ পিপল, ঠিক আছে, যারা অনেকটা বড় লোক, তাদেরকে বলা হতো। আর কৃষিকাজ, এই যে দেখো, আদি বৈদিক যুগে কৃষিকাজ গৌণ ছিল, জব প্রধান ফসল, লাঙল সেচের সীমিত ব্যবহার ছিল, পরবর্তী বৈদিক যুগে প্রধান জীবিকা হয়ে যায়। গঙ্গা যমুনা দোয়াবের উর্বর মাটিতে ধান চাষ হচ্ছে, গম, জব, ডাল, শাকসবজি চাষ হচ্ছে। আর কি ছিল? বিনিময় প্রথা।
এই যে নিষ্ক, স্বর্ণখণ্ড বা অলঙ্কর, যেটাকে ওই আর্লিয়েস্ট কয়েন হিসেবে ধরে নেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং কারিগর বণিক শ্রেণী ধীরে ধীরে পরবর্তী বৈদিক যুগে আরো বাড়ছে, এমনকি সমুদ্রপথে বাণিজ্য শুরু হচ্ছে। আর আরো নানান পেশা ডেভেলপ করছে, যেমন কাঠ মিস্ত্রিকে বলা হচ্ছে তক্ষক, রথ নির্মাতা রথকার, কুমোর কুলাল, তাঁতিক, চর্মকার, কামার, স্বর্ণকার, এরকম বিভিন্ন পেশা এসে ভিড় করছে। এবার দেখবো ধর্মীয় জীবন, এখানে আরো দিইনি কারণ ধর্মীয় জীবন অলরেডি আমি এর আগে দিয়ে দিয়েছি, তাই জন্য ডিটেলসে। ও না, এখানে মনে হয় আবার কিছু ইনফরমেশন আমি অ্যাড করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা এখানেও অ্যাড করেছি, দেখে নাও। যে এই যে, যেমন এই জায়গাটা বলবো যে এই যে আকাশের দেবতা সূর্য, এই যে সাবিত্রীর কথা পাওয়া যাচ্ছে, অশ্বিন চিকিৎসক, উষা ভোরের দেবী বলা হচ্ছে উষাকে, হ্যাঁ, ইন্দ্র বৃষ্টি বজ্র এসবের সাথে জড়িত এবং যুদ্ধেরও দেবতা বলা হচ্ছে তাকে, পুরন্দর দুর্গ ধ্বংসকারী, 250টি সূক্ত তাকে নিয়ে নিবেদিত, হ্যাঁ, মরুত যে ঝড়ের দেবতা, রুদ্র হচ্ছে ঝড় শিকারের দেবতা, পৃথিবীর দেবতা, এই যে পৃথিবীর দেবতার মধ্যেও অগ্নি, সোম, পৃথিবী, বৃহস্পতি সবকিছু পাচ্ছি আমরা, মানে এরা পৃথিবী, মানে কি বলবো আমি, নেচারের সাথে কানেক্টেড। পুজো পদ্ধতি জটিল হচ্ছে যত দিন যাচ্ছে পরবর্তী বৈদিক যুগে, হ্যাঁ, প্রথম দিকে তো ইজি ছিল, পরবর্তী বৈদিক যুগে এসে যখন ইন্দ্র অগ্নি গুরুত্ব হারাচ্ছে, তার সাথে শিব বিষ্ণু এরা জায়গা করে নিচ্ছে, পদ্ধতিও জটিল হয়ে যাচ্ছে। যজ্ঞের জটিলতা, ব্রাহ্মণের প্রভাব, রাজস্ব যজ্ঞ এই সময় দেখা যাচ্ছে, রাজা রাজ্যাভিষেকের সময় এই ধরনের যজ্ঞ করছে, এই সময় আমরা অশ্বমেধ যজ্ঞ পাই, বাজপেয় যজ্ঞ পাই, এই ধরনের যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ কি, ঘোড়া নিয়ে যজ্ঞ হতো, ঘোড়া একটার পর একটা জায়গায় যেত, যে আটকাবে তাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যদি হেরে যায়, যদি বিনা বাধায় চলে যেতে দেয়, তাহলে সেই রাজ্যটা তার হয়ে গেল, মানে একজন রাজার রাজ্য দখলের পদ্ধতি ছিল অশ্বমেধ, আর কিছু নয়। ঠিক আছে, ঔপনিষদিক দর্শন, এখানে বলছে যজ্ঞের আধিক্য ব্রাহ্মণদের প্রভাবের বিরুদ্ধে এক বুদ্ধিবৃত্তিক ও দার্শনিক প্রতিবাদ শুরু হয়, যা উপনিষদীয় দর্শনের জন্ম দেয়। এই দর্শনের মূল ভিত্তি কি, ব্রহ্ম, মানে চূড়ান্ত সত্য আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে ব্রহ্ম, এবং কি আমাদের প্রত্যেকের এই আত্মা রয়েছে, আত্মার সাথে যে ব্রহ্মের সম্পর্ক, এগুলো সব উপনিষদে ছিল। মোক্ষ লাভ, মুক্তি লাভ জীবন থেকে, আমাদের পরবর্তী জীবনে কি হবে, মানে কর্মফল কি ভোগ করতে হবে, পুনর্জন্মের অস্তিত্ব আছে, এইরকম ফিলোসফিক্যাল জিনিস নিয়ে একদম দর্শন বা ব্যাখ্যা রয়েছে। দেখো এখানে কয়েকটা জিনিস দিয়েছি, তোমরা ভাববে যে এটা তো আমাদের এই টেক্সটের সাথে রিলেটেড নয়, কিন্তু তাও দেওয়া, কারণ এগুলো খুব আসে পরীক্ষায়, দেখা গেছে বৈদিক যুগের শেষের দিকে 563 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু গৌতম বুদ্ধের জন্ম হয়েছে, এটা আমরা পরের দিন আলোচনা করব, কিন্তু তাও কিছু কিছু জিনিস আমি এখানে ইনফরমেশন হিসেবে দিয়ে দিয়েছি তোমাদের। মহাবীরের জন্ম যদি দেখি দুটোর সাথে কম্পেয়ার করে দেখো, 63 40 540, এই যে টার্মগুলো এখান থেকে প্রশ্ন আসে খুব, তাই এই টার্মগুলো দিয়েছি। পুরন্দর, অঘ্না, গরুকে বলা হচ্ছে, গরুকে হত্যা করা পাপ, অপরাধ, করা যায় না, অগ্নিয়া। গবেষণা, আদি বৈদিক যুগে গরুর জন্য যুদ্ধ, এটাকে ইয়ে বলা হয় বেসিক্যালি, এটা বাংলা করতে গিয়ে বোধহয় গবেষণা হয়ে গেছে। আচ্ছা, তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে, ধরো প্রশ্ন এলো, কি বলছিলাম, আহ আদি বৈদিক যুগে গরুর জন্য যুদ্ধকে কি বলা হতো, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো এটার উত্তরটা নেব হচ্ছে, একটু আগে লিখে দিয়েছিলাম, আবার লিখে দিই, গাবিষ্টি হিসেবে। কুলপতি হচ্ছে পরিবারের প্রধান, সভা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের জন্য, এল্ডার, সমিতি সাধারণ মানুষ, সাতামানা স্বর্ণমুদ্রা, বলি ইচ্ছামূলক কর, ভাগ বা ভাগা বলা হতো, 1/6 অংশ ফসলের দিতে হবে রাজাকে, তক্ষক হচ্ছে কাঠমিস্ত্রি, রথকার রথ নির্মাতা, নিষ্কও এক ধরনের কয়েন। আর যেসব নদীর নাম এই যুগে পাওয়া যায়, দেখো আমি সবই প্রায় দেওয়ার চেষ্টা করেছি, সিন্ধু সব থেকে উল্লিখিত, তার উপনদীগুলো। আচ্ছা, সরস্বতী যেমন এখন আর খুঁজে পাওয়া যায় না, ধরে নেওয়া হয় সরস্বতী হয়তো হারিয়ে গেছে, বা মিলিয়ে গেছে, বিতাস্থা যেটা হচ্ছে ঝিলাম, অশ্কিনী চেনাব, পুরুষনি কোনটা, রবি, বিপাশা বিয়াস, সুতুদ্রি সুতলেজ। গঙ্গা যমুনার কথা খুব কম পাওয়া গেছে, গঙ্গা একবার, যমুনা 3বার। সব থেকে পবিত্র নদী সেই সময় সরস্বতীকে বলা হতো। আর প্রাচীনতম বর্ণের বর্ণের কথা আমরা কোথা থেকে জানতে পাই, দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে আমরা জানতে পাই বর্ণের উল্লেখ, বর্ণ। প্রাচীনতম বেদ ঋগ্বেদ, সঙ্গীতের উৎস সামবেদ, জাদুবিদ্যা ঔষধের বেদ অথর্ববেদ, বেদান্ত হচ্ছে উপনিষদের শেষ অংশ। লাস্ট আমি
প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আর একটাই পার্ট বলবো, যেটা বলা বাকি, সেটা হচ্ছে আর্য সম্পর্কে। আর্য সম্পর্কে একটু বলে নিই, তারপরে আমরা একদম প্রশ্ন উত্তরে চলে যাব, কারণ আমি জানি তোমাদের আর ভাল লাগছে না, একটু প্রশ্ন উত্তর শুনতে ইচ্ছে করছে, যে নাহলে প্র্যাকটিস হচ্ছে না, আর ভাল লাগছে না, ধৈর্য হারিয়ে ফেলছো সহজে, এই আর কি। তো প্রশ্ন উত্তর মাঝখানে মাঝখানে রাখাই যেত, কিন্তু বারবার মিউট আনমিউট করতে গেলে রেকর্ডিং এ একটা বারবার তোমাদেরই অসুবিধে, শুনতে নয়েজ চলে আসে, সেই জন্যই পরে রেখে রাখা। দেখো, আর্যদের আগমন সম্পর্কে যে সব থেকে যে প্রচলিত তথ্যটা রয়েছে, যেটা ম্যাক্স মুলার বলেছিল, যে মেনলি আমি বলবো যে ম্যাক্স মুলারের তথ্যটা হচ্ছে যে আর্যরা কোথা থেকে এসেছে, সেন্ট্রাল এশিয়া থেকে, এবং অনেকে বলছে এরা রাশিয়ার স্টেপ অঞ্চল থেকে এসেছে। তার কারণ কি? এক তো হচ্ছে যে এই যে আবেস্তা রয়েছে, ইরানিয়ান যে গ্রন্থ আবেস্তার সাথে ঋগ্বেদের বহু মিল পাওয়া যায়, বহু কথায় মিল পাওয়া যায়, সেই থেকে ওরা কনক্লুশনে এসেছে যে এরা বোধহয় সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। হ্যাঁ, এই যে আর্যরা স্থানীয় হরপ্পা সভ্যতার অধিবাসীদেরই বোধহয় দস্যু বা দাস বলতো বলে মনে করা হয়, যে যারা এই দেশের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট ছিল, যারা এখানে থাকতো। এবং আর্য আক্রমণ, এই তত্ত্বটা নিয়ে এখনো ঐতিহাসিকদের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। তাহলে ম্যাক্স মুলার বলেছিল সেন্ট্রাল এশিয়ান থিওরি। আবার দেশ থেকেই যে এরা এসেছে এই নিয়েও অনেক কথা রয়েছে, ঠিক আছে। যেমন উম দুই একটা এই প্রসঙ্গে বলে দিই, যেগুলো প্রশ্নে আসে সেগুলো তোমাদের জেনে নেওয়া দরকার। আহ কে বলেছিলেন যে আর্যরা ইউরোপ থেকে ভারতে এসেছে, বলতে পারবে কোনো একজনের নাম? ম্যাক্স মুলার তো সেন্ট্রাল এশিয়া স্পেসিফিক্যালি বলেছেন, তাছাড়া আর কারুর নাম? ব্রান্ডেনস্টাইন। ব্রান্ডেনস্টাইন এই বিষয়ে মতবাদ আছে, ঠিক আছে, ওকে। আর যেমন আমাদের উইল- উইলিয়াম যেমন জোন্স। বলো বলো। উইলিয়াম জোন্স বলেন। হ্যাঁ, আমি এটাই শুনতে চাইছিলাম, ওই জন্যই বলছিলাম যে যেমন আর কি হতে পারে। যেমন উইলিয়াম জোনসের তত্ত্বটা এই প্রসঙ্গে একটুখানি জাস্ট বলে দিই, যে উইলিয়াম জোনসের বক্তব্য হচ্ছে, স্যার উইলিয়াম জোনস বলছেন যে অনেকগুলো জায়গার সাথে কম্পেয়ার করছেন, গ্রিক, লাতিন, জার্মান, সেল্টিক, বাল্টিক, এই ধরনের ল্যাঙ্গুয়েজের সাথে আর্যদের যে সংস্কৃত, তার একটা সাংঘাতিক মিল তিনি খুঁজে পেয়েছেন, সেই জন্য তিনি বলছেন, ঠিক আছে। ম্যাক্স মুলার তো সেন্ট্রাল এশিয়া বলছেই, তার কারণটাও ব্যাখ্যা করলাম। যেমন যেখানে আমাদের সপ্ত সিন্ধুর কথা বারবার বলা হয়েছে, ওখানে হপ্ত হিন্দু লেখা রয়েছে। হ্যাঁ, আর বিজি তিলক বলেছিলেন, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে এরা আর্কটিক রিজিয়ন থেকে এসেছে। বিজি তিলক, ঠিক বিজি, হোম ইন দ্য বেলস তার গ্রন্থ লেখা। হ্যাঁ একদম, ডাইরেক্টিক হোম ইন দ্য বেলস। একদম একদম, বিজি তিলক আর্কটিক রিজিয়ন থিওরির কথা বলেছেন, যেহেতু 6 মাস দিন 6 মাস রাতের উল্লেখ রয়েছে এখানে, একমাত্র সেটা এখানেই সম্ভব, সেই জন্য তিনি আর্কটিক রিজিয়ন থিওরির কথা বলেছে। দ্য আর্কটিক হোম অফ উত্তর দ্য মেরু অঞ্চলে। একদম উত্তর মেরু অঞ্চলে। উত্তর মেরু অঞ্চলে, আর্কটিক মানেই তাই, হোম অফ দ্য ভেদাস, ঠিক আছে, ওকে। আর যেমন দয়ানন্দ সরস্বতী তিব্বতের কথা বলেছেন, দয়ানন্দ সরস্বতী বলেছেন তিব্বত থেকে এসেছে। ইন্ডিয়াও অনেকে বলেছেন, সম্পূর্ণানন্দ আছেন, ইন্ডিয়ার কথা বলেছেন, এসি দাস ইন্ডিয়ার কথা বলেছেন, তারপরে তোমার এমনকি বিবেকানন্দও ইন্ডিয়া বলেছেন, গঙ্গানাথ ঝা বলেছেন ইন্ডিয়া থেকে। এদের এরকম বিভিন্ন মত পার্থক্য এই নিয়ে রয়েছে। এবার আমরা যেটা করব একটু প্রশ্ন উত্তর, তবে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, কিন্তু শুরুতেই তোমাদের উত্তর দেখাবো না, আগে তোমাদের একটুখানি উত্তর দিতে হবে, তারপরে আমি উত্তর দেখাবো। চলো দেখে নি বেদ শব্দের অর্থ কি নেব তাহলে। জ্ঞান। জ্ঞান। একদম জ্ঞান, তাহলে হয়ে গেল জ্ঞান, এটা এসেছে বিদ ধাতু থেকে। হ্যাঁ, ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন পবিত্র গ্রন্থ। বৈদিক সাহিত্যের প্রধান ভাগ কি কি, যা যা এটা বোধহয় দেখে ফেললে, যাও একবার বলো, বলেই দাও আর কি জানো, এমনিই তোমরা জানো, এক্ষুনি আলোচনা করেছি সোজা। সংহিতা ব্রাহ্মণ। সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ। একদম গল্প। সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ। আর রামায়ণ মহাভারত হচ্ছে প্রাচীনতম মহাকাব্য, এবং এটাও কিন্তু ইতিহাসের একটা মূল সোর্স হিসেবে পরিচিত। হুম, তাছাড়া আমাদের বিভিন্ন পুরাণ রয়েছে। 4টে বেদের মধ্যে প্রাচীনতম, খুবই সোজা একটা প্রশ্ন, বলে ফেলো।
ঋগ্বেদ। হ্যাঁ, ঋগ্বেদ। ঋগ্বেদ একদম। ঋগ্বেদে কতগুলো মণ্ডল রয়েছে আর কতগুলো সূক্ত রয়েছে বলো? দশম মণ্ডল, 1028টি সূক্ত। একদম একদম, 10টা মণ্ডল, 1028টি সূক্ত। হুম। বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া ম্যাডাম যায়? পরবর্তীতে ম্যাডাম ম্যাডাম পরে যে 11টি যুক্ত আছে কি বলা হয়? প্রথম তো ছিল 1017টি। এই যে 11টা পরিশিষ্ট সূক্ত যেটা বলছে। হুম, হ্যাঁ, হুম। আচ্ছা, গায়ত্রী মন্ত্র কোন পার্টে রয়েছে কি হবে? তৃতীয় মণ্ডলে ম্যাডাম। তৃতীয় মণ্ডলে, একটু আগেই দেখিয়েছি। হ্যাঁ, সাবিত্রী, এটা সবিতা হয়ে গেছে, এটা বেসিক্যালি সাবিত্রী। মানে সাবিত্রী, সূর্যের উদ্দেশ্যে তো ম্যাডাম এটা। হ্যাঁ, সূর্যের উদ্দেশ্যে, বা অনেক সময় বলা হয় সাবিত্রী হচ্ছে ডটার অফ সূর্য, সূর্যের ডটার হিসেবেও ধরা হয়। চলো নেক্সট প্রশ্ন যাব। হ্যাঁ, এইটা তো খুবই সোজা, বুঝতেই পারছো। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? সামবেদ। সামবেদ। একদম। যজ্ঞ ক্রিয়াকর্মের নিয়মাবলী কোন বেদে পাওয়া যায়? যজুর্বেদে। হ্যাঁ, একদম তাই, একটু আগেই বলে দিয়েছিলাম, এটা হচ্ছে যজুর্বেদে। যজ্ঞ, বলি, নিয়মাবলী এগুলো রয়েছে গদ্য পদ্য উভয় রূপেই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ গদ্য রূপে ব্যাখ্যা করা হয়েছে। জাদুবিদ্যা, ঔষধ কোন বেদে পাওয়া যাচ্ছে? অথর্ববেদে। একদম, অথর্ব বেদে, যেটাকে বলছিলাম ব্ল্যাক একটা পার্ট বলা হয়, বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, বেদের দার্শনিক অংশকে কি বলে? খুব সোজা। উপনিষদ। উপনিষদ, একদম। আত্মান ব্রহ্মান। সত্যমেব জয়তে কোন উপনিষদে রয়েছে? খুব আসে। মুন্ডক। মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে। বেদাঙ্গ কয়টি এবং তাদের কাজ কি? 6টি। উচ্চারণ 6টি। এবং অর্থ বোঝার জন্য। একদম, বেদাঙ্গ 6টা পার্ট আমরা দেখছিলাম একটু আগে। আচ্ছা, নেক্সট চলে যাই। এখানে দিয়েও দিয়েছি আরেকবার করে, এটা তো এক্ষুনি আলোচনা করেছি, আলাদা করে দেখছি না। আচ্ছা, আর্যরা কোন পথ দিয়ে এসেছিল বলে ব্যাখ্যা করা হয়েছে? এরা তো সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, কোন পথ দিয়ে আসতে পারে? আফগানিস্তানের দিক থেকে হিন্দুকুশ পর্বতমালার গিরিপথ হিন্দুকুশ পেরিয়ে এরা ঢুকছিল। হ্যাঁ, হুম, উত্তর পশ্চিম ভারত দিয়ে। একদম একদম, হিন্দুকুশ পর্বত উত্তর পশ্চিম ভারতের দিক থেকে এরা আসছে। আচ্ছা, একটা প্রশ্ন করি এরই মাঝে, যেটা এক্ষুনি বোধহয় বলেছি। সংস্কৃতের সঙ্গে গ্রিক, ল্যাটিন এই সমস্ত ভাষার সাদৃশ্য কোন ঐতিহাসিক দেখেছেন? ম্যাক্স মুলার, উইলিয়াম জোনস, এডওয়ার্ড, তারপরে হচ্ছে বিজি তিলক, কে? উইলিয়াম জোনস, উইলিয়াম জোন্স। ইউরোপিয়ান থিওরি বলছিলাম, উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির সেই হ্যাঁ। উইলিয়াম জোনস, তাই তো? বেশ, চলো। আর্যরা প্রথম কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিল তাদের? সপ্ত সিন্ধু। হ্যাঁ, হ্যাঁ, একদম, সপ্তসিন্ধু, খ, সপ্তসিন্ধু। আচ্ছা, একটু আগেই কেউ একজন তোমরাই ব্র্যান্ডেনস্টাইনের কথা বললে, তো এই ব্র্যান্ডেনস্টাইন তার মতে এক্স্যাক্টলি আর্যদের বাসভূমি বলে কোন অঞ্চলটাকে উল্লেখ করেছিল, কেউ বলতে পারবে? বলবো ম্যাডাম, বলবো বলো বলো বলো, নিশ্চয়ই বলবো বলো বলো। আহ, কিরগিজের স্টেপ তৃণভূমি অঞ্চলে। হুম, ব্র্যান্ডেনস্টাইন স্টেপ তো বলেইছে, আমি যদি এক্স্যাক্টলি আরো ব্যাপারটাকে মেনশন করি। উড়াল পর্বতে, ওই উড়াল পর্বতের দক্ষিণে কিরগিজ স্টেপ তৃণভূমি। কিরগিজ, হ্যাঁ, উড়াল। এটা পর্বতের দক্ষিণে কিরগিজ স্টেপ তৃণভূমি অঞ্চলে। দক্ষিণে, আমি তো এটা ইংলিশে মানে বলছি। এটাই তো। হুম, কিরগিজ। মানে এটাকে সর্বজনীন বলা হয় তো। হ্যাঁ, এটা তারপর সেন্ট্রাল এশিয়াটাও বলতে পারো, বহু লোক মেনে নিয়েছে। তো এখন তো আবার সেই নিয়ে এটাকে ইন্ডিয়ান থিওরিটাও বেশ ম্যাক্সমুলার। হ্যাঁ, ম্যাক্স মুলার।
ঋগ্বেদে উল্লেখিত আর নদী ইন্ডিয়ান থিওরিটাকে বলে ইন্ডিয়ান থিওরিটা কে বলে এক্ষুনি বলে দিলাম, আরো একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। গঙ্গানাথ ঝা বলেছেন ইন্ডিয়া, তারপরে তোমার এসি দাস বলেছেন। গঙ্গানাথ গঙ্গানাথ হুম গঙ্গানাথ দাদু বলছে গঙ্গা যমুনা গঙ্গানাথ ঝা বলেছেন গঙ্গা যমুনা সংগৃহীত অঞ্চলে সব তিন ধরনের বসতি স্থাপন করে। হুম গঙ্গা যমুনা, ঠিক তাই, একদম গঙ্গা যমুনার কনফ্লুয়েন্সে এরা থাকতো বলে তিনি বক্তব্য রেখেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এসি দাসের কথা কিন্তু ইন্ডিয়ান বললাম। একটা ব্যাপারে সতীশচন্দ্র সম্পূর্ণানন্দ ইন্ডিয়ান বলেছেন। ইন্ডিয়ান ওটা তো ঐতিহাসিকের এসি মতবাদ দাসটাই বলছে। এসি দাস, সম্পূর্ণানন্দ, এরা সপ্তসিন্ধু রিজিয়নের কথা বলেছেন, যে এখানেই এরা থাকতো আর কি। এবার এটা নিয়ে অনেক এখান দ্বিমত থেকে আছে। কোশ্চেন আসে ম্যাম? আসে আসে, আসতে পারে, এখান থেকে আসতে পারে, কে কি মত দিয়েছিলেন আসতে পারে, লিখে রাখবে দরকারে। আচ্ছা, ঋগ্বেদে উল্লিখিত নদী তমা কোন নদীকে বলা হয়? সিন্ধু, যমুনা, গঙ্গা না সরস্বতী? সরস্বতী। সরস্বতী হচ্ছে নদী তমা, শ্রেষ্ঠ নদী, পবিত্র নদী বলা হয় সব থেকে। আচ্ছা, আর্যরা কোন অঞ্চলের দিকে ধীরে ধীরে বিস্তার লাভ করে? পশ্চিম ভারত, দক্ষিণাত্য, গঙ্গা যমুনা নাকি দক্ষিণ? গঙ্গা যমুনার। একদম, প্রথমে সিন্ধু অঞ্চলে থাকতো, সেখান থেকে গঙ্গা যমুনা দোয়ারের দিকে গেল। আদি বৈদিক যুগে আর্যদের ক্ষুদ্রতম রাজনৈতিক একক কোনটা? গ্রাম। না, জন বলা হতো, জন, জন। এই যে ক্ষুদ্র রাজনৈতিক গোষ্ঠী জন। মানে প্রথমে হচ্ছে জন। গ্রাম না মানে কয়েকটি পরিবার, না, গ্রাম না। কয়েকটি পরিবার নিয়ে তৈরি হয়েছে। জন, জনকে ক্ষুদ্রতম একক বলা হতো। এটা এসে হচ্ছে বোধহয় আগে, খুব সম্ভবত। কয়েকটি গোষ্ঠী নিয়ে। উম, কয়েকটা জন নিয়ে তারপরে একটা তোমার মানে গ্রাম তো কোনো একটা দুটো পরিবারকে নিয়ে হবে না, না, প্রথমে জন, ছোট ছোট গোষ্ঠী, সেখান থেকে হচ্ছে তোমার গ্রাম তৈরি হচ্ছে। আরেকটা জিনিস আসতে পারে নদীর নাম দিয়ে, যে আচ্ছা, রাবি বা ইরাবতী নদীকে ঋগ্বৈদিক যুগে কি নামে জানা হতো? পুরুষনি। একবার ধরে নিলাম পুরুষনি। যেমন ঝিলাম মনে রাখতে হবে বিতাস্থা, এটা চেনাব, আশকিনি, চেনাব, ঠিক আছে। চন্দ্রভাগা। হুম, চন্দ্রভাগা। আদি বৈদিক যুগে রাজার ক্ষমতা কেমন ছিল? সীমিত অবশ্যই। আদি বৈদিক রাজার ক্ষমতা সীমিত সীমিত আর ছিল, কি কিন্তু মানে পরবর্তী যুগে সভা সমিতি, উম, মানে গুরুত্বপূর্ণ সভা ছিল। সমিতি পরবর্তী যুগে ঋগ্বৈদিক যুগে এটা। ঋগ বৈদিক যুগে সভা সমিতি ঋগ বৈদিক যুগে ছিল। কিন্তু মানে সেখানে হচ্ছে যে সবার কথা সমান গুরুত্ব দেওয়া হতো, কিন্তু ঋগ বৈদিক যুগের পরে যত দিন গেল সমাজ জটিল হতে শুরু করলো, তখন রাজাই সর্বেসর্বা হয়ে উঠলো। এই যে রাজা গোপতি মানে বৈদিক গবাপতি। যুগে প্রাচীনতম পরিষদ কি সভা সমিতি হবে না বিদত? আহ হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। ধরো একটা বৈদিক প্রশ্নে যুগে প্রাচীন পরিষদ। আমি সবার জন্য একবার বলে দিই, যে যদি প্রশ্ন আসে যে আহ বৈদিক যুগে সব থেকে প্রাচীন পরিষদ কোনটি ছিল, তাহলে কি বলবে সবাই? বিদত। হুম, এটা অনেক সময় আসে। হুম, নেক্সট আমরা দেখে নিই, আর খুব বেশি প্রশ্ন নেই, তাও অনেকগুলোই আছে। যতটা সম্ভব সবটা ফুলফিল করার চেষ্টা করেছি, কারণ আমাদের হাতে সময় কম। একটা ক্লাসকে যদি দুটো তিনটে ভাগে ভাগ করতে হয় তাহলে সেই সময় খুব কম, সেই জন্য যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। ঋগ্বেদের যুগে জনপরিষদে সাধারণ মানুষ কি অংশ নিতে পারতো? হ্যাঁ কি না? মানে কোন জনপরিষদে সাধারণ মানুষ অংশ নিতে পারতো? নিত নিত তো বটেই। সমিতিতে। সাধারণ মানুষ, সভা, সমিতি, হ্যাঁ সমিতিই হবে, কারণ সভাতে যেহেতু এল্ডার পিপল, তাহলে সমিতি হবে, বৃহত্তর জনসমাবেশ। এই যে বলি কি ধরনের কর? ইচ্ছামূলক কর। স্বেচ্ছামূলক কর, একদম একদম, স্বেচ্ছাধীন, রাজার প্রতি উপহার। প্রত্যেকটার নিচে তার ডিটেলসটা লিখে দিয়েছি, যারা যারা অসুবিধে হবে একবার মিলিয়ে নিতে পারবে। পুরন্দর কার উপাধি ছিল এবং এর মানে কি? ইন্দ্র। ইন্দ্র দুর্গ ধ্বংসকারী। একদম, ফোর্ট ডেস্ট্রয়ার, দুর্গ ধ্বংসকারী পুরন্দর। কোন যুগে বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক ও কঠোর হয়ে ওঠে?
পরবর্তী বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে। একদম একদম। বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপা। একদম, কুলপা বা কুলপতি বা গৃহপতি। বিশ হচ্ছে একটা কুলপতি, গোষ্ঠীর প্রধান, গৃহপতি। বিশ্বপতি। আর রাজন তো রাজা নিজে, গ্রামানি গ্রামের প্রধান। বৈদিক যুগে কোন বিদুষী নারী ব্রহ্মবাদিনী নামে পরিচিত ছিলেন? এই রে, এখানে অবশ্য আমি এখানে দিয়েই ফেলেছি, গার্গী। ছিল না। হ্যাঁ, গার্গী বা মৈত্রেয়ী দুজনকেই বলা হয় ব্রহ্মবাদিনী, বিদুষী নারীগণ। দার্শনিক বিতর্কে যারা অংশগ্রহণ মৈত্রী হবে না, মানে মৈত্রী হবে না, গার্গী হবে। না মানে দেখো, মৈত্রী হবে না, গার্গী হবে শুধু। আমি একটু বলে দিই ব্যাপারটা, যে হ্যাঁ, তুমি যেটা বলছো যে গার্গী বেশিরভাগ, মৈত্রী হবে না। বলি একটুখানি। হ্যাঁ, গার্গী বেশিরভাগ ক্ষেত্রে আনসারে নেওয়া হয়, কিন্তু গার্গী বা মৈত্রেয়ী দুটোই কেন দিয়েছি, কারণ মতভেদে বলা হয় মৈত্রেয়ীও ব্রহ্মবাদিনী ছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে এখানে গার্গী দেয়, কিন্তু বাই চান্স যদি না থাকে সেক্ষেত্রে দিয়ে দেওয়া মৈত্রী। ঠিক আছে। মানুষের জীবনের 4টে ধাপ, আশ্রম প্রথা কোন যুগ থেকে শুরু হয়? এটা পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগে আশ্রম প্রথা শুরু হলো। বৈদিক যুগ। আদি বৈদিক আর্যদের প্রধান জীবিকা কি ছিল? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ম্যাডাম, একদম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, পশুপালন। ম্যাডাম বলছি ওটা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, ওটা ঋগ বৈদিক যুগে না? ঋগ বৈদিক যুগে ওরকম ঋগ বৈদিক যুগে ওই আশ্রম প্রথা। ঋগ বৈদিক যুগে ব্যাপারটা কম্পালসারি ছিল না, 4টে ধাপে জীবনে যে ভাগ করতেই হবে ওটা মানে পরবর্তী বৈদিক যুগ থেকে আরো একেবারে মানে ওতপ্রোত ভাবে শুরু হয়ে গেল। ঋগ বৈদিক যুগে আহ আশ্রম প্রথা নিতে পারি। আশ্রম প্রথা শুরু হয় ঋগ বৈদিক, পরবর্তী বৈদিক, মহাজনপদ, গুপ্ত, না এটা তো হবেই না। ঠিক আছে, এখন রাখো পরবর্তী বৈদিক, আমি আরেকবার নেক্সট ক্লাসে একবার কনফার্ম করে দেবো, একবার মনে করিয়ে দিও। আশ্রম প্রথা ছিল ঋগ বৈদিক যুগে, বাট কনফার্ম আনসার হিসেবে আমরা যেটা নেব। আচ্ছা, আরেকবার আমি কনফার্ম করে দেবো। আচ্ছা, পরবর্তী বৈদিক যুগে আর্যদের প্রধান জীবিকা হয়ে ওঠে, হ্যাঁ, এই যে পশুপালন থেকে চেঞ্জ হয়ে কৃষিকাজ হয়ে গেল। নিষ্ক কি ছিল বলো? নিষ্ক কি ছিল? নিষ্ক মুদ্রা, মুদ্রা। এক ধরনের মুদ্রা। এক প্রকার মুদ্রা, বিনিময়ের মাধ্যম, স্বর্ণখণ্ড বলা হতো, স্বর্ণ মুদ্রা। আচ্ছা, বৈদিক যুগে সব থেকে বেশি কোন নদীর উল্লেখ পাওয়া গেছে? পবিত্রতম নদী তো সরস্বতী পেলাম, মহৎ নদী, নদীতম, নদী মাতা, কিন্তু সব থেকে বেশি উল্লেখ কোন নদীর পাওয়া গেছে? সিন্ধু নদী। সিন্ধু নদী। একদম একদম। আর একবার বোধহয় গঙ্গা আর যমুনার উল্লেখ যমুনা ছিল, 3বার। 3বার। কোন ধাতু আবিষ্কার? আর নর্মদা নদীর উল্লেখ নেই। না না না। আচ্ছা, ঋগ্বেদ। পরবর্তী বৈদিক যুগে আবিষ্কার হয়েছে লোহা, তাই তো? লোহা অর্থনীতিতে চেঞ্জ এনেছে, হ্যাঁ। কৃষিকাজেও চেঞ্জ এনেছে, লাঙলের ব্যবহার থেকে শুরু করে সবটাই। দেখি, আচ্ছা, ধর্মীয় জীবন থেকে কি প্রশ্ন দিয়েছি দেখি। সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা বুঝতেই পারছো, ইন্দ্র হবে অবশ্যই, আগে শুরুতেই বলেছি, এটা 2016-তে এসেছিল ইনফ্যাক্ট। হ্যাঁ। আর একটা জিনিস বলা হয় যে এই যে পরবর্তীকালে দক্ষিণ ভারতে আর্য সভ্যতার যে বিস্তার ঘটান, এটা কোন ঋষি? এটা নিয়ে অনেক সময় যদি আসে তাহলে মনে রাখবে, বলবে অগস্ত্য মুনি। অগস্ত্য মুনির কথা বলা হয়। অগস্ত্য মুনি। একদম। বৈদিক যুগে অগ্নির ভূমিকা কি ছিল? অগ্নি হচ্ছে আকাশের দেবতা, আকাশের। বেসিক্যালি এখানে যে অপশন গুলো দিয়েছে তার মধ্যে আসলে এটা তো হওয়া উচিত, হয় পুরন্দর দেওয়া উচিত, তাহলে বজ্র বৃষ্টি দেওয়া উচিত, কিন্তু এখানে যেটা আছে, দেবতা মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দেখানো হয়েছে। যে হ্যাঁ, এটা একটা তথ্য রয়েছে তার সম্পর্কে এক্স্যাক্টলি, আমি যেখান থেকে দিয়েছিলাম, বেসিক্যালি অগ্নিকে যজ্ঞের মাধ্যমে দেবতাদের কাছে অর্ঘ্য পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে পুজোও করা হতো।
ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আমারই ভুল হয়েছে। আমি প্রশ্নটা বলছি অগ্নি, কিন্তু আমি মানে ভাবছি মাথাতে ইন্দ্র, তাই জন্য এই ব্যাখ্যাটা দিয়েছি। না, একদম ঠিক, মানে উইদাউট এনি ডাউট দেবতা মানুষের মধ্যস্থতাকারী। আমি ইন্দ্রের সাথে তুলনা করছিলাম, সরি। হ্যাঁ, অগ্নি মানে দেবতা ও মানুষের মধ্যস্থতাকারী, একদম আমরা বলবো, আকাশ কখনোই নয়। আহ কারণ হচ্ছে যে অগ্নি তো হচ্ছে সেই মাধ্যমটা, যাকে যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, অর্ঘ্য দেওয়া হচ্ছে, দেবতার কাছে সেই মেসেজটা পৌঁছচ্ছে, একদম অগ্নি। পরবর্তী বৈদিক যুগে কোন যজ্ঞের ঘি তো দেবতার কাছে বলে, যজ্ঞের ঘি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তী বৈদিক যুগে কোন দেবতা যজ্ঞের ঘি প্রাধান্য তো। লাভ করে? প্রজাপতি, বিষ্ণু, শিব, তাই তো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বৈদিক যুগে মন্দির ও মূর্তি পূজার প্রচলন কি ছিল, না ছিল না? কি হবে? কি হবে? মন্দির ও মূর্তি পূজা ছিল না, শুরু তো ছিল না ছিল না। মন্দির ও মূর্তি পূজার। যদি আদি বৈদিক বলে তাহলে ছিল না। পরবর্তী বৈদিক যুগে ধীরে ধীরে আসছে কিন্তু সেগুলো। আর্যরা প্রধানত প্রকৃতি পুজো করতো, এই যে খোলা আকাশের নিচে যজ্ঞ করতো, ওই রকম মূর্তি সেই রকম দেখা যায়নি কিন্তু। তারপর লেটার বৈদিকের শেষ দিকে ধীরে ধীরে আসতে শুরু করলো। আচ্ছা, গবেষণা, এই আবার দেখেছো, এটা এটা বারবার গবেষণা হয়ে গেছে, এটা গাবিষ্টি হবে বেসিক্যালি। গাবিষ্টি হচ্ছে গরুর জন্য সন্ধান বা গরুর জন্য যুদ্ধ, গাবিষ্টি। এটা বাংলাতে ইয়ে যুদ্ধ। করতে গিয়ে এরকম হয়ে গেছে। 10 রাজার যুদ্ধ, এই যে কোন বেদে পাওয়া যায়? ঋগ্বেদে পাওয়া যায়। ঋগ্বেদের কোন পার্টে পাওয়া যায়? সপ্তম মণ্ডলে ঋগ্বেদে। পাওয়া যায়। ও ঋগ্বেদে সেভেন্থ মন্ডলাতে সপ্তম পাওয়া যায়। মন্ডলে। রাজা সুদাসের সঙ্গে যুক্ত। বৈদিক যুগে গ্রামণী কাকে বলা হতো? গ্রামণী তো খুব সোজা একটা ব্যাপার, বুঝতেই পারছো। গ্রামের প্রধান হচ্ছে গ্রামণী। গ্রামের প্রধান, গ্রামের প্রধান, গ্রামের প্রধান। হুম। ব্রাহ্মণ গ্রন্থগুলি কি কি বিষয়ে আলোচনা করত? এই যে যজ্ঞের নিয়ম কানুন, বারবার বলেছি। কোন বেদে রাষ্ট্রনীতি প্রশাসনের উল্লেখ পাওয়া যায়? অথর্ববেদ। রাষ্ট্রনীতি প্রশাসন। অথর্ববেদে পাওয়া যায়। রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং পাওয়া যায়, অর্থনীতি তো পাওয়া যাবে যদুর্বেদে। অথর্ববেদে অর্থনীতি, হ্যাঁ, একদম বাণিজ্য, বলেছিলাম। অর্থনীতি। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, বাণিজ্য অর্থনীতিও পাওয়া যায়। আর একটা জিনিস মাথায় রাখবে, পুরাণের সম্পর্কে যতটুকু আছে, আমাদের পুরাণ তো আমরা জানি, এবং পুরাণে কিন্তু ওই সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এগুলো সম্পর্কে কিন্তু পুরাণে বলা হয়েছিল। হুম, পুরাণে বলা হয়েছিল। পুরাণেরও অনেক ভাগ রয়েছে, বিষ্ণু পুরাণ তোমরা জানো, মৎস্য পুরাণ জানো, এরকম বহু পুরাণ রয়েছে, পুরাণে এসব ব্যাপারে বলা হয়েছে। মহাভারত, রামায়ণ যদি দেখি, সেটা তো আবার একটা রাষ্ট্রনীতি থেকে, রাষ্ট্রনীতির কথা আসতেই মনে পড়লো সেগুলো। প্রশাসন, অনেক কিছু মানে দেখিয়েছে বোধহয় সেই স্মৃতি যুগে। সাহিত্য, হুম। বৈদিক যুগে যে স্মৃতি সাহিত্য ছিল, তার মধ্যে কোন স্মৃতি সাহিত্যগুলি আইনি আইনের আইনের স্মৃতি বলা হয়? আহ, তুমি বলতে চাইছো যে আহ, বৈদিক যুগের আইনি স্মৃতিশাস্ত্র কোনগুলো ছিল? উম, হ্যাঁ। ঠিক আছে, বলছি, আসছি। আগে একটুখানি বাকিগুলো পড়ে নিয়ে, বাকি বোধহয় আর তেমন কিছু নেই, দেখে নিই একবার। হ্যাঁ, ঠিক আছে। তারপর তোমাদের ডাউট গুলো নিয়ে নিচ্ছি। বাকি আর কারোর কোনো ডাউট আছে? একটু শুনে নিয়ে একেবারে উত্তর করছি। কারোর আর কিছু ডাউট আছে? বলে ফেলো। এক মিনিট। হ্যালো, হ্যালো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, বলো। হ্যালো। হুম, বলো। আমি বলতে চাইছিলাম যে ক্লাস চলাকালীন অ্যাকচুয়ালি কথা না বলাটাই ভালো, কারণ প্রশ্ন উত্তর যখন হবে তখন আমাদের যেমন ক্লাসটা আপনি তো ডিটেলস পড়াবেন না, আমরা ওখানে কি লেখা আছে না আছে জানতে পারবো, এবং হচ্ছে আপনার কাছ থেকে কিছু আরও জানতে পারবো। আমাদের কোশ্চেন অ্যান্সারটা অলরেডি করা আছে, সেখানে আমরা আপনার কাছে কি জানতে পারবো? আমার কোশ্চেন অ্যান্সার কম বেশি সবাই জানে, যখন ডিটেলসটা পড়ানো হয়ে যাবে তখন অ্যান্সার কম বেশি সবাই পারবে। বেশি কথা বলে স্যার ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে, মনে হচ্ছে যে মানে মনোযোগটা নাই, মনোযোগটা হারিয়ে ফেলছি। হুম, এটা এটা হচ্ছে তোমাদেরই নিজেদের মধ্যে একটুখানি সকলের আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, যেটা আমি শুরুতেই বলি। কিন্তু তোমরা কিছু জিজ্ঞেস করলে সেই সময় তো না বলতে পারি না, অবশ্যই তোমরা কিছু জানতে চাইলে আমাকে সেটা বলতেই হয়।
কিন্তু হ্যাঁ, এটা সবাই মাথায় রাখার চেষ্টা করো যে যতটা সম্ভব, আমি জানি অনেক কোয়ারি তৈরি হয় পড়তে পড়তে, কিন্তু যতটা সম্ভব সেটাকে হচ্ছে যে একটু হোল্ড করে রাখা, যে লাস্টে যখন প্রশ্ন উত্তরের কথা বলবো বা এই যে সময় দিলাম, তখন তো সবাই সবার কোয়ারি বলবেই, কিন্তু শুরুর দিকে যদি সেটা না বলা যায়, তাহলে হচ্ছে যে হ্যাঁ, অনেকে মনোযোগ হারিয়ে ফেলে, অনেকে পুরো ক্লাসে থাকতে পারে না, লিভ করে যায়, অনেকে হচ্ছে যে ওই পরে রেকর্ডিং শুনতে ভালো লাগে না, বারবার ইন্টারাপশন আসে, সেই জন্য একটু চেষ্টা করবে যে পরে জিজ্ঞেস করার, ঠিক আছে? আর কারোর কোনো কিছু বলার থাকলে বলো। আচ্ছা, এছাড়া একটু বলে দিই তাহলে, কারোর মনে হয় কোনো প্রশ্ন নেই, রামায়ণ মহাভারতের কথা যদি কখনো কোনো প্রশ্নে আসে, মহাকাব্য তো বটেই, তাছাড়া যেটা ধরা হয় যে রামায়ণ মোটামুটি ওই 400 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ লেখা হয়, আর রামায়ণ 400 খ্রিস্টপূর্বাব্দর আশেপাশে লেখা হয়, এবং রামায়ণের যে ভাগ রয়েছে আমরা জানি আদি কাব্য, তাই তো? রামায়ণে মোটামুটি 24,000 তোমার ভার্সেস আমরা পাই, 24,000। আর যদি এটা মহাভারতের সাথে তুলনা করি, মহাভারতে কিন্তু 1 লাখ, আর 18টা পর্ব বিভক্ত মহাভারত, ঠিক আছে? এবং সেই সময় রাষ্ট্রনীতি থেকে সবকিছু সেখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, যুগ বিভাজন গুলোকে দেখানো হচ্ছে। বেশ, আচ্ছা, আরেকজন বোধহয় কেউ কিছু জিজ্ঞেস করলে, আমি এর মাঝখানে সেই প্রশ্নটাই ভুলে গেছি, যদি আরেকবার বলো তাহলে সেটা বলে তাহলে শেষ করব, বাকি যদি কারোর সেরকম প্রশ্ন না থাকে তো। ওকে, তাহলে নেক্সট ক্লাস মানে কালকে দেখা হবে, টাইম তোমাদের জানিয়ে ম্যাম, দেবো। রামায়ণের সংখ্যা কত বললেন? রামায়ণের সংখ্যা কত বললেন? সংখ্যা বলতে রামায়ণের টোটাল ভার্সেস এর সংখ্যা 24,000, আর যেটা টোটাল ভার্সেস রয়েছে আহ কি বলে 1 লাখ মহাভারতে। আর কে রচনা এটা করেছিল 400 এটা নিশ্চয়ই সবাই জানো। 400 খ্রিস্ট, এটা 400 খ্রিস্টপূর্বাব্দে। মহাভারত যদি বলি, হ্যাঁ ওই রকমই, দুটোই অ্যাপ্রক্স একই, কাছাকাছি। এক্স্যাক্টলি কবে লেখা হয়েছিল এটা তো বলা খুব মুশকিল, ওই রকম কাছাকাছি সময় ধরে নেওয়া হয়। দেখো এখন লোকজন নাকি জয়েন হতে চাইছে, কি বলবো তোমাকে। হ্যাঁ। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। হুম, বেসিক্যালি মহাকাব্য, যেটা ইতিহাসের একটা অন্যতম সোর্স, মানে সেই যুগ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, যুদ্ধ পদ্ধতি, ম্যাট্রিমোনিয়াল রিলেশন, অনেক কিছু জানতে পারি। বলছিলাম স্মৃতি সাহিত্যটা, ব্যাপার স্মৃতি সাহিত্য। হ্যাঁ, কি জানো তোমার প্রশ্নটা ছিল, প্রশ্নটা আরেকবার বলো তো, আমি ভুলে গেলাম। স্মৃতি সাহিত্যগুলির মধ্যে কোন স্মৃতিগুলি আইনি সংকলন রচিত হয়? স্মৃতি সাহিত্যগুলির মধ্যে কোন স্মৃতিশাস্ত্রতে আইনি সংকলন রয়েছে? হ্যাঁ, সরি, একটু মিউট করেছিলাম, একটা কল ধরতে হয়েছিল। হ্যাঁ, তুমি যেটা জিজ্ঞেস করলে আমি শুনতে পেলাম, স্মৃতি শাস্ত্রগুলোর মধ্যে কোনটাতে আইনি আইনি সংকলন বলতে এখানে ইয়ের কথা বলা যেতে পারে, মনুস্মৃতির কথা বলা যেতে পারে, যেটা ওই পরবর্তীকালে মনুস্মৃতি তো এই জন্য B.R. আম্বেদকর জ্বালিয়ে দিয়েছিলেন, কারণ আইন ওই তারপরে কাস্ট ডিভিশন এইগুলো তো তোমার সেই মনুস্মৃতিকে কেন্দ্র করে, হিন্দু যে আইন রীতিনীতি সেটা তো সেখান থেকেই আসছে, সেই জন্য আইন হিসেবে আমরা মনুস্মৃতির কথা বলতে পারি, তাই না? আরো অনেক রয়েছে, যাজ্ঞবল্ক্য স্মৃতি রয়েছে, তারপরে সেই পরাশর, তারপরে আরো অনেক কিছু এরকম রয়েছে, ঠিক আছে? মেনলি ওর মনুস্মৃতিটাকে এই হিসেবে কনসিডার করা যেতে পারে। ওকে। বলছি ম্যাম, হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি ম্যাম, বৈদিক যুগের যে দুটো মুদ্রার কথা বলেছেন, ওই যে নিষ্ক আর শতমনা যেটা লেখা আছে, অনেক বইয়ে তো মনা লেখা আছে, তা কোনটা নেব? ওই একই ব্যাপার, শতমানা বা মানা যেটা আসবে পরীক্ষায় অপশানে সেই মতন উত্তর দেবে। আচ্ছা। মনা নিষ্কও লেখা থাকে অনেক বইতে, ঠিক। না,
ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে আবার ক্লাসে। আচ্ছা, তোমাদের কি দুপুরে ক্লাস নিলে 4টের দিকে অসুবিধে হবে? না ম্যাডাম, পড়ানো মনো থাকে তো অসুবিধা হবে, এই সন্ধ্যার দিকে সন্ধেবেলা, ভালো। আচ্ছা সন্ধেবেলাটা হ্যাঁ ম্যাম, সবার, অসুবিধা আছে, হবে না। ঠিক আছে, 7টা তাহলে এইরকম সাড়ে সময় 7টার চেষ্টা দিকে করব। ঠিকই আছে। ঠিক আছে, এরকম সময় তাহলে চেষ্টা করব। চলো তাহলে, সবাই গুড নাইট, কালকে দেখা হচ্ছে, এবং যারা যারা এখনো ব্যাচে জয়েন করোনি সবাই হয়ে যাও, এবং এরকমই ডিটেলস ক্লাস সব কটাতে পাবে। চলো, গুড নাইট।